Welcome to the 18th lecture of History of English Literature 2, GED 2231 or GED 247. আজকে আমরা গত ক্লাসেরই কন্টিনিউয়েশন। গত ক্লাসে আমরা যেটা শুরু করেছিলাম পোস্ট মডার্ন নভেলিস্ট, আমরা সেখান থেকেই কন্টিনিউ করছি। গত ক্লাসে আমরা এই পার্টটা অলরেডি আলোচনা করেছি, অন্যরা জয়েন করতে করতে আমরা একটু রিভিশন দিই। In the last class, we have focused on the novels of two postmodern novelists. দুইজন postmodern novelist সম্পর্কে আমরা জেনেছি, E.L. Doctorow এবং কার্ট ভনেগেট। E.L. Doctorow ওনার ফিলোসফিটা কি ছিল? লাইক E.L. Doctorow, যারা পোস্ট মডার্নিস্ট, যারা পোস্ট মডার্ন নভেলিস্ট, they seek to overturn or disrupt conventional ways of apprehending history. সাধারণত প্রথাগত যে উপায়ে আমরা ইতিহাসকে মূল্যায়ন করি, যেভাবে আমরা ইতিহাসকে মূল্যায়ন করে থাকি, ইতিহাস সংক্রান্ত আলোচনায় আমরা বইতে যে ইতিহাস লেখা থাকে তার প্রতি আমাদের একটা আলাদা শ্রদ্ধাবোধ থাকে। আমরা সেই ইতিহাসকে একটা অন্যরকম সমীহ, অন্যরকম সম্মানের চোখে দেখি এবং আমরা ভুলে যাই যে এই ইতিহাস আসলে মানুষেরই হাতে লেখা। E.L. Doctorow তার উপন্যাসে ইতিহাসকে এমনভাবে বিকৃত করেছেন, এমনভাবে তিনি ইতিহাসের বিভিন্ন উপাদানকে বিকৃতভাবে, ভুলভাবে উপস্থাপন করেছেন যে যারা পাঠক তারা খুব সহজেই সেই বিষয়টা আন্দাজ করতে পারে, তারা বুঝতে পারে। যারা পোস্ট মডার্নিস্ট তারা ইচ্ছা করেই এলোমেলো করে দিচ্ছেন, ডিসরাপ্ট, একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করছেন এবং তারা চ্যালেঞ্জ করছেন অ্যাবাউট কনভেনশনাল ওয়েজ অফ অ্যাপ্রিহেন্ডিং হিস্টরি। ইতিহাসকে আমরা যেভাবে অ্যাপ্রোচ করি, ইতিহাসের প্রতি আমাদের অ্যাটিচিউডটা যেমন, সেই কনভেনশনাল অ্যাটিচিউডে তারা আঘাত করছেন। ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা যে এই ইতিহাস বোধহয় অক্ষয়, অমর, ইতিহাস কখনো মিথ্যা কথা বলে না। কিন্তু আমরা এটা ভুলে যাই যে ইতিহাস আসলে মানুষের হাতেই লেখা, মানুষই তার নিজের হাতে ইতিহাস রচনা করে। এবং গত ক্লাসে যেটা বলেছিলাম যে ক্ষমতার পালা বদলের সাথে সাথে ইতিহাস বদলে যায়, সেই বিষয়টাতে ডক্টরও খুব গুরুত্ব প্রদান করেছেন যে ইতিহাস বদলে যায়, মানুষ ইচ্ছে করে ইতিহাসকে বদলে ফেলে, নানা রকম রাজনৈতিক, নানা রকম ব্যক্তিগত কারণে মানুষ ইতিহাসকে বদলে দেয়। ডক্টরও তার র্যাগ টাইম উপন্যাসে উনি ডেমনস্ট্রেট করেছেন, উনি দেখিয়েছেন দ্য পাস্ট ইজ ইন লার্জ পার্ট অ্যান ইনভেনশন অফ দ্য প্রেজেন্ট। আমরা অতীত বলে অতীতের যে ছবি আমরা ফুটিয়ে তুলি, সেই অতীত মূলত বর্তমানের একটি আবিষ্কার। আমরা যখন বর্তমানে বসে অতীতের কোনো একটা ঘটনা বর্ণনা করতে থাকি, যখন আমরা বর্তমানে বসে অতীতের কোনো একটা ঘটনা বর্ণনা করতে থাকি, তখন যে বিষয়টা হয় যে আমরা অতীতের ঘটনাগুলোকে হুবহু ওইভাবে বর্ণনা করতে ব্যর্থ হই। বিভিন্ন কারণ থাকে, আমাদের স্মৃতির দুর্বলতা থাকে, আমাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা থাকে, অনেক সময় আমরা ভুল দেখি, ভুল বুঝি, আমাদের স্মৃতিতে অনেক সময় ঘটনাগুলো বদলে যায়, আমরা কিন্তু হুবহু ওটা মনে রাখতে পারি না, আমাদের স্মৃতিশক্তি অতটা শক্তিশালী থাকে না, আমাদের বিশ্বাসেও পার্থক্য থাকে, একই বিষয় এক একজন এক একভাবে দেখে। সুতরাং দেখা যায় যে একই অতীতে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা যখন আমরা বর্তমানে বসে বর্ণনা করি, সেটা আমরা হুবহু ওইভাবে বর্ণনা করতে ব্যর্থ হই, আমরা একটু বদলে ফেলি। সো ডক্টরও তার উপন্যাসে এটাই বলতে চেয়েছিলেন যে অতীত অনেকটাই বর্তমানের আবিষ্কার। এক্সপ্লেইন করার চেষ্টা করি, ব্যাখ্যা করার চেষ্টা করি, তখন অতীত কিন্তু হুবহু সেই অতীত থাকে না, একটু বদলে যায়। And this is actually a projection of story the novelist wants to tell. ঔপন্যাসিক যেভাবে উপন্যাস রচনা করেন, একজন ঔপন্যাসিক যেভাবে উপন্যাস রচনা করেন,
উপন্যাসিক তার মনের মাধুরী মিশিয়ে তার মনে যা আসে, তার মনের কল্পনা, তার সৃজনশীলতা সবকিছু প্রয়োগ করে একজন ঔপন্যাসিক কিন্তু উপন্যাস রচনা করেন। এখন প্রজেকশন অফ স্টোরি, এই যে বানানো কাল্পনিক উপন্যাস, এর সাথে ইতিহাসের একটা তুলনামূলক আলোচনা করেছেন ডক্টরও। অনেক সময় দেখা যায় যে ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা উল্লেখিত থাকে যেগুলো রেকর্ডেড, সংরক্ষিত আছে, যেগুলো আসলে আদৌ ঘটেনি। কোনো একটা রাজনৈতিক গোষ্ঠী হয়তো তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তারা ঘটনাকে ওইভাবে বর্ণনা করেছে। ইতিহাস এমনভাবে লেখা হয় মাঝে মাঝে যে আমরা আসলে বুঝতে পারি না যে কোনটা সত্য আর কোনটা বানোয়াট। আমরা হয়তো অন্ধভাবে ইতিহাসকে অনুসরণ করি। কনভেনশনাল আমাদের যে অ্যাটিটিউড, যে ইতিহাসের বইতে লেখা আছে তার মানে অবশ্যই সেটা ঘটেছে। ইএল ডক্টরও সেই জায়গায় আমাদেরকে সাবধান করে দিচ্ছেন বারবার যে মানুষের হাতেই ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা আছে। এই যে কথাটা, দ্য পাস্ট ইন লার্জ পার্ট অ্যান ইনভেনশন অফ দ্য প্রেজেন্ট, অতীতের ঘটনা যখন আমরা বর্তমানে বসে বর্ণনা করি তখন অতীতকে আমরা বদলে ফেলি। অনেকগুলো কারণ থাকে এই বদলে ফেলার, যেটা আমরা একটু আগে বললাম যে আমাদের স্মৃতিশক্তির দুর্বলতা থাকে, আমাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা থাকে, আমরা হয়তো আমাদের বিশ্বাসের ত্রুটি থাকে, আমাদের শিক্ষার ত্রুটি থাকে, আমাদের বোঝার দুর্বলতা থাকে, অনেক সময় আমাদের কুসংস্কার থাকে, মিসকনসেপশন। অনেক সময় আমরা পুরোটা দেখি না, আমাদের ব্লাইন্ডনেস কাজ করে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে অন্ধতা কাজ করে। আমরা হয়তো একদম পুরো সম্পূর্ণ বাস্তবতাটা আমরা হয়তো খেয়াল করতে ব্যর্থ হই। সুতরাং আমরা কখনোই কিন্তু পুরোপুরি একদম শতভাগ নিশ্চয়তা দিতে পারি না যে আমি যেটা বলেছি একদম 100% 100% ওইটাই ঘটেছিল। আমাদের মস্তিষ্ক খুবই ভালনারেবল একটা অর্গান আমাদের। আপনি যতই মনে করেন যে আপনি যা মনে করছেন সেটাই ঘটেছিল, সেটা নাও ঘটতে পারে। আপনি কখনোই 100% গ্যারান্টি দিতে পারেন না যে আপনি যেটা স্মরণ করছেন, the part you are remembering, that is 100% true. কারণ it's all about perspective. আপনি কোথা থেকে দেখছেন, কোন পয়েন্ট অফ ভিউ থেকে দেখছেন, সেটা কিন্তু ম্যাটার করে। Past is an invention of the present. বিশেষ করে আমরা যখন মডার্ন ফিকশনে আ নিউ ভিউ অফ টাইম পড়েছি, তখন আপনাদের সাথে শেয়ার করেছি যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এটাকে আমরা পরিষ্কারভাবে বিভাজন করতে পারি না। ইটস অল অ্যাবাউট আওয়ার কনসিয়েন্স, আমাদের চেতনা। আমাদের চেতনায় সময় বদলে যাচ্ছে। অতীতের কোনো একটা ঘটনা আপনি যেভাবে দেখেছিলেন, ভবিষ্যতে আপনি ওইটাকে হুবহু ওইভাবে ব্যাখ্যা নাও করতে পারেন। সুতরাং ডক্টরও এই কথাটাই তার উপন্যাসের মাধ্যমে বলতে চেয়েছেন যে পাস্ট ইন লার্জ পার্ট, বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান ইনভেনশন অফ দ্য প্রেজেন্ট, এটা একটা বর্তমানের আবিষ্কার। এবং ইতিহাসকে এত অন্ধভাবে অনুকরণ করা বিপজ্জনক। কারণ ইতিহাসকে যাদের হাতে ক্ষমতা আছে, those who have powers, they have their capability to distort the history. ডক্টরও তার র্যাগ টাইম উপন্যাসে একদম ইচ্ছামতো ইতিহাসকে তছনছ করে দিয়েছেন। ইতিহাসকে একদম এলোমেলো করে তার মতো একটা কাল্পনিক ঘটনা, তার মন মতো একটা কাল্পনিক ঘটনার উনি বর্ণনা করেছেন। এই যে মেবি হিস্ট্রি, যেটাকে আমরা এত বেশি গুরুত্ব দিচ্ছি, মেবি ইট ইজ প্রজেকশন অফ দ্য স্টোরি অফ নভেলিস্ট ওয়ান্টস টু টেল। হয়তো ঐতিহাসিক উনি একটা বানোয়াট ঘটনাকে ইতিহাসের অংশ করে নিয়েছেন। পোস্টমডার্ন নভেলিস্ট ইএল ডক্টরও সেই বিষয়টাতে আমাদের সাবধান করতে যাচ্ছেন অ্যাবাউট হিস্টোরিক্যাল ফিকশন।
কার্ট ভনেগ্যাট, যার আলোচনা দিয়ে আমরা গত ক্লাস শেষ করেছিলাম, কার্ট ভনেগ্যাটের স্লটার হাউস 5, এটা হচ্ছে হি অ্যাকচুয়ালি মকড দ্য ওয়ার নভেলস। যুদ্ধ ভিত্তিক যেসব উপন্যাসগুলো আছে সেগুলোকে উনি চ্যালেঞ্জ করেছেন। যে স্লটার হাউস 5 এই উপন্যাসটা পড়লেই মানে যারা রিডার তারা সন্দেহ করবেন যে এই ঘটনা ইচ্ছে করে ইন্টেনশনালি কার্ট ভনেগ্যাট এই কাজটা করেছেন। সাধারণত যুদ্ধভিত্তিক উপন্যাস আমাদের মনে সবসময় সহানুভূতির সৃষ্টি করে। অনেক যুদ্ধভিত্তিক উপন্যাস আছে যেই উপন্যাসের উপর ভিত্তি করে যুদ্ধের তথ্যগুলো অনেকে সংগ্রহ করে, কিন্তু এটা তো একটা উপন্যাস। যুদ্ধভিত্তিক উপন্যাস থেকে কেউ যদি তথ্য সংগ্রহ করতে চায় তাহলে সেটা একটা বিপজ্জনক পদ্ধতি। দ্যাট ইজ রিয়েলি আ ভেরি রিস্কি অ্যাপ্রোচ। খুবই রিস্কি একটা অ্যাপ্রোচ সেটা হবে। আমাদের 1971-এর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকগুলো উপন্যাস আছে। সেই উপন্যাসগুলো যখন আমরা পড়তে বসি তখন আপনি নিজে চিন্তা করেন, নিজে ফিল করেন যে উপন্যাস পড়তে পড়তে আপনার মনে হবে এটা সত্যিকারের ঘটনা। হ্যাঁ, 71-এ যুদ্ধ হয়েছিল। 71-এ 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। এই যে ঘটনাগুলো, এটা তো ফ্যাক্ট। এটা আমরা বিশ্বাস করি। আমাদের জাতীয়তাবাদের একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা এটা বিশ্বাস করি। উই বিলিভ ইট। আমরা একদম মনে প্রাণে বিশ্বাস করি এবং এটার সাথে আমাদের ইমোশন জড়িত। এখন ওই জায়গায় কেউ যদি একটু দুর্নীতি করে যদি ভুল তথ্য ঢুকিয়ে দেয় তাহলে কি হবে? আপনি কিন্তু উপন্যাস পড়তে পড়তে আপনার ওই ইমোশনটাকে সবসময় সামলাতে পারবেন না। আপনার সামনে যদি একটা ভুল তথ্য এনে হাজির করা হয় আপনি কিন্তু মনে করবেন এটা সত্য। ভেরি ডেঞ্জারাস এই যে প্রপোর্শনটা। হোয়াট ইজ দ্য ফিকশন, হোয়াট ইজ দ্য ফ্যাক্ট, কোনটা সত্য কোনটা কল্পনা, কোনটা ইতিহাসের অংশ কোনটা উপন্যাসের অংশ। ইতিহাস এবং উপন্যাস, যুদ্ধের ইতিহাস এবং উপন্যাস মিলে যাচ্ছে। কোন পর্যন্ত যে ঐতিহাসিক সত্য এবং কোথা থেকে যে বানোয়াট, এই বিভাজনটা খুব সূক্ষ্ম, অনেক সময় আমরা বুঝতে পারি না। সেজন্যই কার্ট ভনেগ্যাট তার উপন্যাসে ইচ্ছা করে যুদ্ধকে উনি এমনভাবে উপস্থাপন করেছেন, পড়তে গিয়েই আপনার সন্দেহ হবে যে আরে যে এই ঘটনাটা বলছে, দ্য ন্যারেটর হি ইজ নট রিলায়েবল। ইএল ডক্টরো এবং কার্ট ভনেগ্যাট এই দুইজনের অবদান নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। একজন ঐতিহাসিক উপন্যাস কতটা বিপজ্জনক হতে পারে সেটা আমাদের বোঝানোর চেষ্টা করেছেন ইএল ডক্টরো, আর কার্ট ভনেগ্যাট আমাদেরকে সাবধান করতে চেয়েছেন যুদ্ধভিত্তিক উপন্যাসও যে বিপজ্জনক হতে পারে, আমাদের ভুল তথ্য ভুল শিক্ষা দিতে পারে সেই ব্যাপারেও কিন্তু উনি আমাদেরকে সাবধান করছেন। এরা দুইজন ইচ্ছা করে, একজন ইতিহাসকে আরেকজন এই যুদ্ধভিত্তিক উপন্যাসগুলোকে ইচ্ছা করে তারা ইচ্ছাকৃত বিকৃত করছেন। কেন ইচ্ছা করে বিকৃত করছেন? যেন আমরা সাবধান হই, রিডার, আমরা যেন সাবধান হই, আমরা যেন কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস না করি, so that we do not believe something blindly। অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করা যাবে না। ইতিহাস বা যুদ্ধের ইতিহাস যাই বলি আমরা, কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, যাচাই করতে হবে। we need to verify our knowledge। আমরা যাই কিছু বুঝতে পারছি, আমরা যাই কিছু তথ্য পাচ্ছি সেটা আমাদেরকে ভেরিফাই করতে হবে। আমরা আমাদের বাস্তবতাকে অন্ধভাবে মেনে নিলে হবে না। অন্যরা বলল, একজন প্রভাবশালী নেতা বলেছেন, একজন বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি বলেছেন, ওইটাই যে সত্য বলে আমাদের বাস্তবতার অংশ হিসেবে ধরে নিতে হবে তা না। ইউ নিড টু লার্ন হাউ টু চ্যালেঞ্জ সামথিং। আপনাকে চ্যালেঞ্জ করতে জানতে হবে। ওকে, আজকের আলোচনায় তাহলে আমরা যার অবদান আলোচনা করব, the postmodern novel as
মেটাফিকশন। আমরা গত ক্লাসের আগের ক্লাসে যখন পোস্ট মডার্ন লিটারেচারের বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম, সেখানে একটা বৈশিষ্ট্য ছিল মেটাফিকশন। উত্তরাধুনিক সাহিত্য, উত্তরাধুনিক উপন্যাস, এই উপন্যাসগুলোর মধ্যে মেটাফিকশন ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা কি? মেটাফিকশন বলতে দিস ইজ রাইটিং অ্যাবাউট রাইটিং। এটা একটু ব্যাখ্যা বোঝার জন্য আপনাদেরকে সেই আমাদের 16 নম্বর লেকচার 16 লেকচারে আপনাদের চলে যেতে হবে, ওখান থেকে একটু জেনে আসবেন। ইসমাইল রিড, ইসমাইল রিড এই ভদ্রলোক উনি কি করেছেন? Ismail Reed's utter disregard for verisimilitude and irreverent verve with which he subverts the historical record in Flight to Canada. ইসমাইল রিড 1976 সালে একটা উপন্যাস প্রকাশ করেন, পাবলিশ করেন, ফ্লাইট টু কানাডা। এবং এই ফ্লাইট টু কানাডা এই উপন্যাসটার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, এবং এই উপন্যাসটাকে যারা প্রমিনেন্ট ক্রিটিক্স তারা এই উপন্যাসটাকে বলছেন মেটাফিকশন। ফ্লাইট টু কানাডা, ইসমাইল রিডের ফ্লাইট টু কানাডা এই উপন্যাসটাকে ওনারা বলছেন মেটাফিকশন। এবং এখানে ইসমাইল রিড কি করেছেন? হি অ্যাকচুয়ালি ইগনোরড ভেরিসিমিলিটিউড। ভেরিসিমিলিটিউড শব্দটা কি? ভেরিসিমিলিটিউড শব্দটা অর্থটা অনেকটা এইরকম। আপনারা আশা করি জোনাথন সুইফটের গালিভার্স ট্রাভেল পড়েছেন। জোনাথন সুইফটের গালিভার্স ট্রাভেল এই এটা তো উপন্যাস না, আসলে এটা তো একটা ট্রাভেলগের মতো, এটা একটা ফিকশনাল ট্রাভেলগ। এই টেক্সটটাতে জোনাথন সুইফট এমন ভাবে ওই 4টা জগতের বর্ণনা দিয়েছেন, এত ডিটেইলে বর্ণনা দিয়েছেন যে ডিটেইল পড়তে পড়তে আপনার মন সেটা বিশ্বাস করতে বাধ্য হবে। ভেরিসিমিলিটিউড হচ্ছে then you will find the বাধ্য হবেন। such a details। স্যার, হ্যাঁ বলেন। সরি টু ইন্টারাপ্ট, বাট লাস্টের সেন্টেন্সটা শোনা যায়নি স্যার, গ্যাপ পড়ে গেছিল। ওকে। গালিভার্স ট্রাভেলস, গালিভার্স ট্রাভেলসে আপনারা জানেন জোনাথন সুইফট 4টা জগতের বর্ণনা দিয়েছেন। আমরা জানি এই জগৎ, উনি যে জগতের বর্ণনা দিয়েছেন দোজ আর নট রিয়েল, ওগুলো ফিকশনাল। কিন্তু জোনাথন সুইফট এমন ডিটেইলে জগতের বর্ণনা দিয়েছেন জাস্ট লাইক ডকুমেন্টারি, যেন কেউ একজন ডকুমেন্টারি রেকর্ড করছে। এবং এই যে ডকুমেন্টারি স্টাইলে ডিটেইল রেকর্ড করা, এবং যিনি পাঠক তিনি পড়তে পড়তে বিশ্বাস করতে বাধ্য হন। বিশ্বাসযোগ্য করে তোলা। কিন্তু ইসমাইল রিড যখন ফ্লাইট টু কানাডা এই উপন্যাসটা লিখলেন, এখানে ইচ্ছা করে উনি এটাকে অ্যাভয়েড করলেন, মানে ইন্টেনশনালি উনি এমন ভাবে উপন্যাসটা লিখছেন যে এটাকে অ্যাবসার্ড মনে হবে। এই ফ্লাইট টু কানাডা আমি হাইলাইট করছি। ফ্লাইট টু কানাডা ইজ আ নভেল that does not merely counter the conventions of literary realism। এই যে সাহিত্যিক বাস্তবতাবাদ, রিয়েলিজম, এটাকে উনি বর্জন করছেন, এটাকে উনি যে রিজেক্ট করছেন শুধু তাই না, বাট অলসো ইনসিস্ট অন দ্য প্রাইমেসি অফ নভেলিস্ট ফিকশনাল ইউনিভার্স। ইসমাইল রিড ইচ্ছা করে এমন একটা জগতের বর্ণনা দিচ্ছেন দ্যাট ইজ টোটালি অ্যাবসার্ড, মানে আপনি পড়তে গিয়েই আপনার মনে হবে আজগুবি জগতের গল্প। এমনি সাধারণত যে উপন্যাসগুলো রিয়েলিজম বেসড উপন্যাস, বেসড অন লিটারারি রিয়েলিজম, সেগুলো উপন্যাস পড়তে পড়তে আপনি বুঝতেই পারবেন না এটা একটা কাল্পনিক জগৎ। মানে দ্য ইউনিভার্স, দ্য ওয়ার্ল্ড ডিপিক্টেড ইন দ্য নভেল ইজ সো ক্লোজ টু
আওয়ার রিয়েল ওয়ার্ল্ড, আমাদের বাস্তব পৃথিবীর মতোই একটা পৃথিবী, খুব কাছাকাছি। আমরা মানে আমরা অনেক সময় টেরই পাই না যে এটা আসলে একটা কাল্পনিক জগৎ। কিন্তু ইসমাইল রিড উনি ফ্লাইট টু কানাডা উপন্যাসে এমন একটা জগতের বর্ণনা দিচ্ছেন, ইন্টেনশনালি উনি এমন এক জগতের বর্ণনা দিচ্ছেন সেটা অবিশ্বাস্য, টোটালি আনবিলিভেবল। আপনারা যদি ফ্লাইট টু কানাডা এই উপন্যাসটা পড়েন তাহলে দেখবেন যে এখানে ইসমাইল রিড এমন এক জগতের বর্ণনা দিচ্ছেন যেটা আমাদের বর্তমান জগতের সাথে কোনো মিল নাই, টোটালি ফিকশনাল ইউনিভার্স। উনি যে জগতের বর্ণনা দিচ্ছেন টোটালি ফিকশনাল, মানে উনি রিয়েলিজমকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, রিয়েলিজমকে উনি ক্যারি করছেন না। ইসমাইল রিড ওনার ফ্লাইট টু কানাডা, Reed concocted a novel based on the convention of slave narratives, but also on anachronistic language and discussion of modern inventions such as the airplane. উনি ওনার যে উপন্যাস ফ্লাইট টু কানাডা, এখানে উনি স্লেভ ন্যারেটিভ ইউজ করেছেন। স্লেভ ন্যারেটিভ কি? স্লেভ, স্লেভারি, দাস প্রথা। কানাডায় একসময় দাস প্রথা ছিল, বিশেষ করে যারা ব্ল্যাক, দোজ হু আর ব্ল্যাক ফ্রম আফ্রিকা, তাদেরকে সেখানে বিক্রি করা হতো। এবং তাদের যে গল্প, এই স্লেভদের গল্পের উপর ভিত্তি করে উনি উপন্যাসটা লিখছেন। কিন্তু এখানে it is also on anachronistic language. Anachronistic মানে কি? What is the meaning of anachronistic? সাধারণত ন্যারেটিভ, স্লেভ ন্যারেটিভ যেই ল্যাঙ্গুয়েজে লেখা হয়, মানে ওই ল্যাঙ্গুয়েজটা যদি আমরা ফলো করি তাহলে আমরা তাদের রুটে চলে যেতে পারি। মানে আমরা যদি সহজ ভাষায় বলি যে এই উপন্যাসটা মোটেও বিশ্বাসযোগ্য না, সহজ কথা একেবারে সিম্পলিফাই যদি করি আমি, যে আসলে তো এখানে অনেকগুলো টার্ম আছে যেগুলো আমাদের ডিটেইলে যেতে হয়, কিন্তু সবগুলো তো ডিটেইলে আমাদের হয়তো অনেকেই আমরা যেতে পারবো না। সহজ ভাষায় যদি বলি তাহলে এই যে ফ্লাইট টু কানাডা এই উপন্যাসটা যখনই কেউ পড়তে বসবে তখন সে হোঁচট খাবে। সে কিন্তু পড়তে পড়তেই বুঝে ফেলবে যে দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ আ ফিকশনাল ইউনিভার্স। আরেকটু ক্লিয়ার করা হয়েছে তার পরের সেন্টেন্সে, দিস নভেল, এই ফ্লাইট টু কানাডা, এই নভেলটা, ইট এক্সাজারেটস দ্য ওয়ে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট আর মিক্সড। নভেল এখানে অতিরঞ্জিত হচ্ছে, দ্য ওয়ে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট আর মিক্সড অ্যান্ড কনফিউজড ইন কন্টেম্পোরারি কনশাসনেস। ইসমাইল মানে যে টাইম সিকোয়েন্স সেটাকে ভেঙে ফেলছেন। টাইম সিকোয়েন্স একটার পর একটা যেভাবে ঘটে, দিস নভেল এক্সাজারেটস দ্য ওয়ে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট আর মিক্স, যেভাবে অতীত এবং বর্তমানকে মিশিয়ে ফেলা হয়েছে এই উপন্যাসে, এটা হচ্ছে অতিরঞ্জিত। অ্যান্ড দ্য রিডার উইল ফিল কনফিউজড, এবং কনফিউজড হয়ে তারা কি করবে? দে উইল চ্যালেঞ্জড, they will challenge the probability of the novel. সাধারণত নভেলগুলো কি হয়? নভেলগুলো এমন হয় আপনি পড়তে 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 ওই জগতের ভেতরে ঢুকে যান এবং আপনি প্রতিটা কথা বিশ্বাস করতে থাকেন। তাতে কি হয়? we stay in a very vulnerable position, আমরা যে কোনো কিছু বিশ্বাস করে ফেলি। ঔপন্যাসিক যা বলছেন আমরা তাই বিশ্বাস করছি। বলছেন যে একটা কুকুর আকাশে উড়ে যাচ্ছে, আমরা বিশ্বাস করছি কুকুর আকাশে উড়ে যাচ্ছে, কারণ উনি সেই পরিবেশটা সৃষ্টি করেছেন। কিন্তু যখনই আপনি চিন্তা করবেন যে আসলে কুকুর আকাশে উঠছে, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে মেবি ভুল, যিনি দেখছেন উনি ভুল দেখছেন। তখন কিন্তু আমরা বাস্তবে ফিরে আসব। যখনই অবাস্তব কোনো কিছু
যখনই আনরিয়েলিস্টিক কোনো কিছু যখন রিয়েলিস্টিক নভেলে চলে আসে তখন কিন্তু আমরা বাস্তবে ফিরে আসি, তখন আমরা আবার স্মরণ করি যে দিস ইজ আ নভেল, দিস ইজ এ ফিকশনাল নভেল, এটা একটা কাল্পনিক গল্প, মন গড়া। এবং এই জায়গাটায় ইসমাইল রিড আমাদেরকে সাবধান করার চেষ্টা করছেন। আরেকটা জিনিস, আরেকটা বিষয় এই ব্যাপারে উনি করেছেন, সেটা হচ্ছে ঐতিহাসিক যে সিকোয়েন্স, একটা ঘটনার পর আরেকটা ঘটনা, এই সিকোয়েন্সটাকে উনি মেনটেন করেননি। সেটাই পরবর্তীতে বলা আছে, হিস্ট্রি ইজ নট আ লিনিয়ার কন্টিনিউম ফ্রম পাস্ট টু অফ ডিফারেন্ট পিরিয়ডস। আমাদের সবার একটা ধারণা এরকম যে ইতিহাস মনে হয় একটা পুরো সাজানো গোছানো সিরিজের মতো, প্রথমে এটা ঘটেছে, এটা শেষ হওয়ার পর এটা হয়েছে, এটা শেষ হওয়ার পর এটা হয়েছে। ইতিহাসকে আমরা সবসময় একটা সিরিজে পড়ি, তাই না? যে এই যে আমরা রোমান্টিক পিরিয়ড পড়লাম, তারপরে ভিক্টোরিয়ান পিরিয়ড পড়লাম, তারপরে মডার্ন পিরিয়ড, এখন পোস্ট মডার্ন, কি সুন্দর মনে হচ্ছে যে একদম সিকোয়েন্স অনুযায়ী আসছে। কিন্তু ইতিহাস এত সুন্দর গোছানো সিকোয়েন্স অনুযায়ী ঘটে না। ইতিহাস হচ্ছে একটা বেশ এলোমেলো, খুবই এলোমেলো একটা বিষয়, এবং সেটা আমরা আমাদের সুবিধা মতো গুছিয়ে নেই আমাদের বোঝার সুবিধার্থে। তার মানে এই না যে আমরা যেটা বলছি এটাই ইতিহাস, মানে আমাদের কনসেপশনের মধ্যে যথেষ্ট ভুল আছে। আপনি যেটাকে ইতিহাস বলে পড়ছেন এটা একটা প্রপাগান্ডা। আমরা আমাদের এক্সিস্টেন্সকে এস্টাবলিশ করার জন্য আমরা ইচ্ছা করে ইতিহাস নামক এই বানানো জিনিসটা সবার সামনে তুলে ধরছি। আরো অনেক কিছু ঘটে থাকে, আরো অনেক এলোমেলো ঘটনা ঘটে থাকে, অ্যাপারেন্টলি ডিসকানেক্টেড থিংস, আমরা সেগুলোকে আমরা জোর করে একটা প্যাটার্নে ফেলার চেষ্টা করি। মানে আমরা যেভাবে ইতিহাসটাকে ডকুমেন্ট করছি সেই পদ্ধতিতেও ভুল আছে। উই আর নট ডকুমেন্টিং হিস্ট্রি অ্যাজ ইট ইজ, উই আর ডকুমেন্টিং হিস্ট্রি অ্যাজ উই লাইক। আমরা যেভাবে চাচ্ছি সেইভাবে আমরা প্যাটার্নে ফেলছি। ইতিহাস এত সুন্দর গোছানো সিকোয়েন্স না। হিস্ট্রি ইজ আ chaotic melange of different periods, এটা একটা chaos, এটা একটা বিশৃঙ্খল বিষয়। আমরা সেটাকে যখন সাজান তখন কি হয়? সিম্পল, আপনি যখন ঘর সাজান তখন কি করেন? ঘর যখন আপনি সাজান তখন সবকিছু কিন্তু আপনি ঘরে রাখেন না, অনেক কিছু কিন্তু ঘর থেকে বের করে ফেলেন, কারণ নইলে আপনার ঘরটাকে সুন্দর লাগবে না। আপনি যখন আপনার ঘরকে সাজাতে থাকেন তখন আপনি কিন্তু সবকিছু আপনার ঘরে রাখবেন না। হয়তো 100 রকম জিনিস আপনার ঘরে আছে, আপনি 20 রকম জিনিস রাখবেন, বাকি 80 রকম বের করে ফেলবেন, কারণ নইলে আপনার ঘরটাকে সাজানো যাচ্ছে না। দিস ইজ দ্য উইকনেস অফ হিউম্যান বিং। আমরা সবকিছু সাজাতে পছন্দ করি, যখনই আমরা সাজাই, যখনই আমরা গোছাই, তখন আমরা অনেক কিছু ফেলে দেই। ইতিহাসটাকেও যখন আমরা গোছাতে থাকি তখন আমরা অনেক কিছু ফেলে দেই। হয়তো আপনি দাবি করবেন সেটা সত্য, কিন্তু সেটা আংশিক সত্য, ইনকমপ্লিট ট্রুথ। এই জায়গাটায় ইসমাইল রিড আমাদেরকে আবার সাবধান করছেন যে যেভাবে যেরকম সুন্দর সিকোয়েন্সে আমরা হিস্ট্রিটাকে প্রেজেন্ট করছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইনকমপ্লিট, নট কমপ্লিট ট্রুথ। তাহলে আমরা এই এতক্ষণের যে আলোচনা, এই এতক্ষণের আলোচনাটাকে যদি আমরা গতকালের আলোচনার সাথে যুক্ত করি, সেই একই কথা। ইসমাইল রিড, জাস্ট লাইক E.L. ডক্টরো, উনিও ওনার উপন্যাস ফ্লাইট টু ক্যানাডায় এমনভাবে এমনভাবে ঐতিহাসিক ঘটনাগুলোকে উনি প্রেজেন্ট করেছেন যে আমরা সেখানে হোঁচট খাই। উই আর রিয়েলি ট্রাবলড। আমরা পড়তে গিয়ে সেটাকে চ্যালেঞ্জ করতে বাধ্য হই। সরি। তাহলে ইসমাইল রিড এবং E.L. ডক্টরো, এই দুইজনের ইন্টেনশন কিন্তু এক। তারা ইচ্ছা করে এমন উপন্যাস লিখছেন, র্যাক টাইম, সেটা 1900 যে
যা যারা পাঠক তারা সহজেই বের করে ফেলছে যে এটা অবাস্তব। কারণ উনি যেটা বলছেন ইতিহাসে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু আসলে ইতিহাসে ওই ঘটনাটা ঘটেনি। উনি ইতিহাসের যে সিকোয়েন্সের কথা বলছেন যে এটার পরে এটা ঘটলো, তারপরে এটা ঘটলো, আসলে ওইভাবে ঘটেনি, সিকোয়েন্সটা ভুল। এটাই হচ্ছে অ্যানাক্রনিস্টিক এলিমেন্ট, মানে সিকোয়েন্সে ভুল আছে। এরা দুইজনই, ইয়েল ডক্টর ইসমাইল রিট, এরা দুইজনই আমাদেরকে সাবধান করতে যাচ্ছেন যে যে বিষয়টাকে আমরা ইতিহাস বলে দাবি করছি, ইতিহাস আমরা বলছি এটাই ইতিহাস, ইতিহাস বিষয়টাকে আপনি এইভাবে দাবি করতে পারবেন না। কারণ আপনি আপনি ইতিহাসকে যে ডকুমেন্ট করবেন, ইতিহাসকে কে ডকুমেন্ট করে, কে লেখে? গত ক্লাসে জিজ্ঞেস করেছিলাম আপনাদেরকে যে হু অ্যাকচুয়ালি রাইট দ্য হিস্ট্রি, কে লেখে? মানুষ লেখে। একজন মানুষ লিখতে বসে তখন কি হয়? একজন যখন লিখতে বসে তখনই তো 100% ট্রুথ সেখানে ডকুমেন্ট করা পসিবল হয় না, অনেক লিমিটেশন আছে। আপনার দেখার ভুল থাকতে পারে, আপনার বোঝার ভুল থাকতে পারে, আপনার যে দৃষ্টিভঙ্গি সেটাতে ভুল থাকতে পারে, আপনার স্মৃতি দুর্বল থাকতে পারে, আপনার ভাষার দক্ষতায় দুর্বলতা থাকতে পারে। এবার দেখেন 100 জন মানুষ ইতিহাস লিখছে, তাদের প্রত্যেকের অন্তত 10% পিপল তাদের তো দুর্বলতা থাকতেই পারে। এখন 10% এর তো মিনিমাম, তার মানে ইতিহাসে কতটা ভুল থাকতে পারে? ইতিহাসে তো ভুল থাকে, এবং এটা বছর 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 ইতিহাস কারেকশন হয়, ইতিহাসকে সংশোধন করতে গিয়ে ইতিহাসকে বিকৃত করে ফেলা হয়। এই জায়গায় এসে আমাদেরকে সাবধান হতে হবে। যখনই কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী আমাদেরকে ইতিহাস বলে কোনো কিছু গছিয়ে দিতে চাচ্ছে, তখন আমাদেরকে সাবধান হতে হবে। উই নিড টু বি ভেরি অ্যালার্ট, উই নিড টু ভেরিফাই, আমাদের যাচাই করতে হবে। সুজান সন্ট্যাগের নাম আমরা গত ক্লাসে বলেছিলাম। সুজান সন্ট্যাগের আরেকটা উপন্যাস দ্য বেনিফেক্টর অ্যান্ড ডেথ কিট, এই দুটো উপন্যাসকেও বলা হয় পোস্ট মডার্ন নভেল, এবং এগুলোর মধ্যে আমরা মেটাফিকশন এই বৈশিষ্ট্যটা খুঁজে পাই। কেন আমরা এই সন্ট্যাগের বেনিফেক্টর অ্যান্ড ডেথ কিট এই দুটো উপন্যাসকে কেন আমরা পোস্ট মডার্ন নভেল বলছি? They reject the American realist school of fiction. রিয়েলিজম, বাস্তবতাবাদ, সেই বাস্তবতাবাদকে তারা বর্জন করছে। একটু আগেই বললাম যে আপনার যে বাস্তবতা, আপনি একটু নিজেকে জিজ্ঞেস করেন তো, এই যে আপনি যেটাকে বাস্তবতা বলে বিশ্বাস করেন, যেটাকে আপনি বাস্তবতা বলে বিশ্বাস করেন, সেই বাস্তবতা আপনাকে কে শিখিয়েছে? শুরু থেকে আপনার বাস্তবতা কে শিখিয়েছে? আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার স্কুলের টিচার, কলেজের টিচার, এরাই তো আপনাকে আপনার বাস্তবতা শিখিয়েছে। এখন আপনার যে বাস্তবতা, এই বাস্তবতা কি আপনি পুরোপুরি নিশ্চিত যে আপনি যেটাকে বাস্তবতা জানছেন সেটাই বাস্তবতা? আসলে বাস্তবতা কোনটা? হোয়াট ইজ রিয়েলিটি? হোয়াট ইজ রিয়েলিটি? আপনি যে বলছেন এই যে বিভিন্ন সময় আমরা ডায়লগ দিই এটাই বাস্তবতা, বাস্তবতা অনেক কঠিন, কিন্তু হোয়াট ইজ অ্যাকচুয়ালি রিয়েলিটি? হোয়াট ইজ রিয়েলিটি? কোনটা বাস্তবতা? যখনই আমরা এই উপন্যাসগুলো পড়তে বসি, পোস্টমডার্ন উপন্যাস, তখন এগুলো আমাদেরকে চ্যালেঞ্জ করে। আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের ধারণা, এই ধারণাগুলোকে তারা চ্যালেঞ্জ করে। দে চ্যালেঞ্জ আওয়ার কনসেপশনস অ্যাবাউট রিয়েলিটি। Susan Sontag is not concerned so much with the manners and modes of contemporary society as she is with literature itself. Susan Sontag is not concerned so much with the manners and modes of
কন্টেম্পোরারি সোসাইটি। সমাজের নিয়ম কানুন রীতিনীতি এইসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। শি ইজ কনসার্নড উইথ লিটারেচার ইটসেলফ। উনি সাহিত্য নিয়ে চিন্তা ভাবনা করছেন, উনি সাহিত্য নিয়ে মাথা ঘামাচ্ছেন। Thus, she pursues a form of narrative, এমন একটা গল্প বলার ভঙ্গি তিনি আবিষ্কার করেছেন, that turn back on himself, in which the narrator makes the idea of reality problematic and fictional. সুজান সন্ট্যাগ উনি উনার উপন্যাসে এমনভাবে বাস্তবতাকে আমাদের সামনে হাজির করছেন, উনি উনার উপন্যাসে এমন এক বাস্তবতা আমাদের সামনে তুলে ধরছেন, সেটা যথেষ্টই প্রবলেমেটিক, এবং আমরা এটা বিশ্বাস করতে চাই না, আমাদের মন বিশ্বাস করতে চায় না যে তিনি উপন্যাসে যেটা বর্ণনা করেছেন সেটাই বাস্তব। দ্য বেনিফেক্টর, দ্য ডেথ কিট, এই দুটো উপন্যাসে উনি এমন এক বাস্তবতাকে আমাদের চোখের সামনে হাজির করেছেন যেগুলো আমাদের মন বিশ্বাস করতে চায় না। এই যে আমরা স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, এরা আমাদেরকে যা শিখিয়েছে সেই বাস্তবতার যে ধারণা, সেই ধারণাকে চ্যালেঞ্জ করছে। তাহলে কি আমরা এতদিন ভুল শিখেছি? না, কেন ভুল শিখবো? এটা তো উপন্যাস, উপন্যাস তো বানোয়াট। তাহলে কেন লিখলো? কেন উপন্যাসে উনি এমন এক বাস্তবতার কথা বললেন যেটা আমাদের বাস্তবতার সাথে মেলে না? কেন? কেউ কি বলতে পারবেন? ট্রাই করেন তো কেউ একজন। কেন তারা ইন্টেনশনালি এত অবাস্তব কথা বলছেন? সুমাইয়া হাত তুলেছেন। সুজান সন্ট্যাগ, হ্যাঁ বলেন। স্যার, জাস্ট বিকজ আমরা বাস্তবতা স্যার পরিপূর্ণভাবে বুঝি না, দ্যাটস ওয়াই স্যার উনি একটা বিকৃত ধারণা দিয়েছেন যাতে আমরা সবকিছু দেখায় বিশ্বাস না করি, এরকম ভেরি কিছু গুড, স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যেটাকে আপনার বিশ্বাস বলছেন, আমার বিশ্বাস, দাদা দাদি তাদের বিশ্বাস, আমাদের বংশের বিশ্বাস, আমাদের ফ্যামিলির ঐতিহ্য, ফ্যামিলির বিশ্বাস, ফিলসফি, এগুলো নিয়ে আপনি যখন বসে থাকবেন, এগুলো যখন আপনি আঁকড়ে বসে থাকবেন, তখন কি হবে? তখন যেটা হবে, আপনি অনেক কিছুই নিতে পারবেন না, আপনি ওগুলো বর্জন করবেন। আপনার মন বলবে যে আমাকে তো আমার বাবা মা এটা শিক্ষা দেয়নি, আমি কেন এটা মানবো? তারপরেও আপনার সামনে বারবার 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 এই অবাস্তব বিষয়গুলো এই সুজান সন্ট্যাগ ওনারা কেন নিয়ে আসছেন? যাতে আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে যেটা আমরা বিশ্বাস করি, আমরা আদৌ যেটাকে সত্য বলে বিশ্বাস করি সেটা কি আসলে সত্য? আপনি যেটা ন্যায় বলে বিশ্বাস করেন, আসলে কি সেটা ন্যায়? আসলে কি আপনি যেটা সত্য বলে বিশ্বাস করেন সেটা কি সত্যি সত্যি সত্য? ইজ দ্যাট রিয়েলি ট্রুথ? আপনি যেটাকে বাস্তবতা বলে মনে করেন সেটা কি সত্যি সত্যি বাস্তবতা? এই চোখগুলো আমাদের খুলতে হবে। আমাদের যে আইডিয়াগুলো আমাদেরকে ভেরিফাই করতে হবে। আপনি যে আইডিয়া নিয়ে বসে আছেন সেটাই যে ঠিক, এটা ভাবলে ভুল হবে। সারাক্ষণ নিজেকে চ্যালেঞ্জ করেন, সারাক্ষণ আপনার যে কনসেপশন, আপনার ধারণাগুলো, সেগুলোকে আপনারা ভেরিফাই করেন যে যা জেনে এসেছেন এতদিন, যা শিখে এসেছেন, তার কোনটা ভুল কোনটা ঠিক। সুজান সন্ট্যাগের কথা আমরা বলছি। ইসমাইল রিডের পর আমরা চলে এসেছি সুজান সন্ট্যাগ। সুজান সন্ট্যাগের বেনিফেক্টর, ডেথ কিট, এই দুটো উপন্যাসের কথা উদাহরণস্বরূপ বলছি, যে উনি এমনভাবে বাস্তবতাকে তার এই উপন্যাস দুটিতে আমাদের সামনে হাজির করছেন যে আমরা ঘাবড়ে যাচ্ছি, আমরা খুবই কনফিউজড হয়ে যাচ্ছি যে তাহলে এত বছর ধরে আমাদের পরিবার যে আমাদের শিক্ষা দিল, এই যে আমাদের সমাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তাহলে আমরা কি ভুল শিখছি? তাহলে আমরা শিখছিটা কি? এখানে তার একটু ব্যাখ্যা আছে। এরপর আমরা আরেকজন লেখকের নাম উল্লেখ করছি, উইলিয়াম এস বারো। উইলিয়াম এস বারো
ওনার একটা বিতর্কিত উপন্যাস নেকেড লাঞ্চ, এবং এই নেকেড লাঞ্চের উপরে ভিত্তি করে একটা মুভি আছে, একটা সিনেমা আছে। সিনেমাটা একটু হরর টাইপের, এবং এটা হচ্ছে মেবি 18+ মুভি। যদি আপনাদের হয় দেখতে পারেন। নেকেড লাঞ্চ এই উপন্যাসে উনি কি করেছেন। Like James Joyce's Ulysses, it is one of the defining works of modernism. ইউলিসিস যেমন আধুনিক উপন্যাসের একটা মাইলফলক, মাইলস্টোন, নেকেড লাঞ্চ হচ্ছে পোস্ট মডার্ন উপন্যাসের একটা মাইলস্টোন। নেকেড লাঞ্চ এটা বহু বছর পর্যন্ত ইভেন ইউনাইটেড স্টেটস, আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে এটা নিষিদ্ধ ছিল বহু বছর। নেকেড লাঞ্চ was deemed obscene by many courts in United States. ইউনাইটেড তো অনেকগুলো অঙ্গরাজ্য, কতগুলো, 51টা না 49টা অঙ্গরাজ্য? কেউ বলতে পারবেন আমেরিকায় অঙ্গরাজ্য কয়টা? How many states are there in USA? ওই তো 49 অথবা 51, দুইটা যে কোনো একটা হবে। অনেকগুলো অঙ্গরাজ্যে এখন পর্যন্ত এই উপন্যাসটা নিষিদ্ধ। কেন? Because it is deemed obscene. Sexual in the novel. এই উপন্যাসের মূল থিম হচ্ছে যৌন বিকৃতি, সেক্সুয়াল পারভার্সন এবং ড্রাগ অ্যাডিকশন। এই আইডিয়াটা, এই অ্যাডিকশন শব্দটা টিভি মিডিয়াতে কখনো বলতে দেয়া হতো না, বললেই সেটাকে সেন্সর করে দেয়া হতো, কেটে দেয়া হতো। সেই সেক্সুয়াল পারভার্সন, এই যে আমরা আমাদের সমাজেই আপনারা লক্ষ্য করেন, ছোটবেলা থেকেই এই যৌনতা, সেক্সুয়ালিটি, এই বিষয়টা কিন্তু আমাদের সমাজে একটা ট্যাবু করে রাখা হয়েছে। মানে এটা বলা যাবে না, এটা অপরাধ, বললেই পাপ, বলা যাবে না, ভাবা যাবে না, এটা ভাবা যাবে না, মাথায় আনা যাবে না। এই সেক্সুয়ালিটি বিষয়টা এত রিপ্রেস থাকে যে তারা মানসিক সমস্যায় ভুগতে থাকে। পরবর্তীতে তাদের যে সেক্সুয়াল ডিজায়ার গুলো চাপতে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, তারা যখন ম্যাচিউরড হয়, তারা যখন মানে অ্যাডাল্টহুডে প্রবেশ করে, তখন তাদের মধ্যে যৌন বিকৃতি দেখা যায়। কারণ পারিপার্শ্বিকতার চাপে তারা তাদের যে সেক্সুয়াল রিপ্রেশনটাকে এমন এক ইন্টেন্স পর্যায়ে নিয়ে যায় যে তারা আর সুস্থভাবে যৌনতার বিষয়গুলোকে ভাবতে পারে না। যৌনতা, সেক্সুয়ালিটি যে মানব জাতির একটা খুবই সহজাত, খাওয়া দাওয়া ঘুমের মতো যে খুব সিম্পল সাধারণ একটা বিষয়, এটা তখন তাদের মাথায় কাজ করে না। তখন কি হয়? এই জন্যই আমাদের সমাজে ধর্ষণ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে রেপ এত বেশি ডিজাস্ট্রাস স্টেটে কেন আছে? কারণ এই যে সেক্সুয়াল পারভার্সন, মানুষকে দমিয়ে রাখতে রাখতে এমন এক মানসিক সংকটে নিয়ে যাওয়া হয় যে মানুষ তখন তার ভেতরে পারভার্টেড সব ফিলিংস এর জন্ম নেয়। নর্মাল ওয়েতে মানুষ তখন সেক্সুয়ালিটিকে স্যাটিসফাই করতে পারে না। সেক্সুয়ালিটিকে স্যাটিসফাই করতে সে সব বিকৃত পারভার্টেড সব ওয়ে তখন সে ফলো করা শুরু করে। মানুষের সহজাত প্রবৃত্তি, সেক্সুয়ালিটি হচ্ছে মানব জাতির একটা সহজাত প্রবৃত্তি। যখন আমরা সেটাকে এরকম মানে ট্যাবু বানিয়ে ফেলবো বা নেগেটিভ অ্যাসপেক্ট অনুযায়ী দেখব, তখন কি হবে? তখন যে ব্যাপারটা হবে যে আমাদের মধ্যে ওই বিষয়ে হিংস্রতার জন্ম নেবে, অথবা আমাদের ওই বিষয়ে ভয়ের জন্ম নেবে। এটাকে আমাদের সমাজ, আমাদের পরিস্থিতি ইচ্ছা করেই
বিভিন্ন নিয়ম কানুন বানানো, আরোপিত নিয়ম কানুন দিয়ে এটাকে একটা পারভার্টেড রূপে পরিণত করেছে। নেকেড লাঞ্চ, এখন আমরা এই উপন্যাসটাকে আসি। এই উপন্যাসটাতে আমরা কি বলছি? সেক্সুয়াল পারভার্সন এন্ড ড্রাগ অ্যাডিকশন, এগুলো হচ্ছে সেন্ট্রাল থিম, এই উপন্যাসের মূল থিম। And representing a shocking refutation of traditional moral values and literary convention. একদম সরাসরি সরাসরি প্রচলিত মূল্যবোধ, মোরাল ভ্যালুস, নৈতিকতা এবং মূল্যবোধ দুটোকেই বরোজ উনি রিফিউট করছেন, রিজেক্ট করছেন, যে ট্র্যাডিশন অনুযায়ী আমাদের যে নীতি নৈতিকতা, আমাদের যে মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, এই সামাজিক মূল্যবোধ বিষয়টাতে যথেষ্ট গলদ আছে, যথেষ্ট সমস্যা আছে। ভালো করে লক্ষ্য করেন, উইলিয়াম এস বারোজ, উইলিয়াম এস বারোজ তার নেকেড লাঞ্চ উপন্যাসে ট্র্যাডিশনাল মোরাল ভ্যালুস অ্যান্ড লিটারি কনভেনশন দুটোকেই উনি মক করছেন, দুটোকেই উনি রিফিউট করছেন, রিজেক্ট করছেন, অকার্যকর হিসাবে ঘোষণা করছেন। যেটাকে আমরা সামাজিক মূল্যবোধ হিসাবে প্রতিষ্ঠিত করেছি, সেই সামাজিক মূল্যবোধ, সেই আইডিয়াতে যথেষ্ট ভুল আছে, ওটাকে রিভাইজ করতে হবে। দ্যাট ইজ আ ফল্টি নোশন, ওই আইডিয়াতে যথেষ্ট সমস্যা আছে, ভুল আছে, এবং সামাজিক সামাজিক বিভিন্ন রীতিনীতি এগুলোকেও রিভাইজ করতে হবে। সাহিত্যে তো আছেই, বিশেষ করে 18th সেঞ্চুরি অ্যান্ড ভিক্টোরিয়ান, 18th সেঞ্চুরি থেকে ভিক্টোরিয়ান পিরিয়ড, এই সময়ের মধ্যে যে উপন্যাসগুলো লেখা হয়েছে এই কনভেনশনকে বাতিল করে দিচ্ছেন, যে এইভাবে এগুলো আসলে এখানে যেটাকে বাস্তবতা হিসেবে দেখানো হয়েছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি আনরিয়ালিস্টিক। The way old novelists they created realism, that is actually unrealistic, that is misleading, আমাদেরকে ভুল শিক্ষা দিচ্ছে। Indeed, Naked Lunch contains far more extreme pornographic elements than Joyce's own novels. নেকেড লাঞ্চ অনেকগুলো আমেরিকার অনেকগুলো অঙ্গরাজ্যে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এখনো নিষিদ্ধ, এখনো উপন্যাসটা নিষিদ্ধ। কেন? কারণ অনেক দেশেই এই নেকেড লাঞ্চ উপন্যাসটাকে পর্নোগ্রাফিক নভেল হিসাবে আখ্যায়িত করা হয়। বাট এগেইন সেটা প্রমাণ করে যে যেখানে এটা নিষিদ্ধ, এটাই প্রমাণ করে যে সেখানকার মানুষজনের চিন্তা ভাবনা যথেষ্ট সংকীর্ণ। They are afraid that যে তাদের বানানো নিয়ম কানুন, তাদের বানানো যে মূল্যবোধ সেটা ভেঙে যাবে, সমাজের জন্য ক্ষতিকর। তাহলে নেকেড লাঞ্চকে কেন বেশিরভাগ সমাজে এটাকে অ্যাভয়েড করা হচ্ছে? উইলিয়াম এস বারোজের নেকেড লাঞ্চ এই বইটা কেন নিষিদ্ধ? পৃথিবীর বিভিন্ন দেশে কেন নিষিদ্ধ? কারণ এখানে যেভাবে সমাজের রীতিনীতি এবং মূল্যবোধকে বর্জন করা হয়েছে, যেভাবে এখানে সেটাকে বাতিল করে দেয়া হয়েছে, the way Naked Lunch portrays the limitations of so-called social values. যারা কনসার্নড কর্তৃপক্ষ তাদের ধারণা যে এই উপন্যাসটা পড়লে তরুণ সমাজ তাদের মধ্যে মূল্যবোধের অবক্ষয় ঘটবে। এখন মূল্যবোধ আপনার এত ঠুনকো কেন হবে? মূল্যবোধ মানুষের কেন এত দুর্বল হবে যে এত সহজেই ভেঙে পড়বে? একটা উপন্যাস পড়েই কেন আমাদের মূল্যবোধ ভেঙে পড়বে? আমাদের মূল্যবোধ কেন এত ঠুনকো? তার মানে মূল্যবোধ এই আইডিয়ার মধ্যেই ঝামেলা আছে। যে মূল্যবোধ এত ঠুনকো, এত হালকা, এত দুর্বল, সেই মূল্যবোধ কিভাবে আমাদেরকে জীবনে সাফল্য এবং শান্তি এনে দেবে? যে মূল্যবোধ এত দুর্বল, এত ঠুনকো,
এত ফ্র্যাজাইল, সেই মূল্যবোধ কিভাবে আমাদের বেঁচে থাকতে সাহায্য করবে? এই জায়গায় উইলিয়াম এস বারোস চ্যালেঞ্জ করছেন। হি ইজ চ্যালেঞ্জিং দ্যাট উই নিড টু থিঙ্ক অ্যাগেন। যখন আমরা এই মূল্যবোধ, সোশ্যাল নর্মস, সোশ্যাল রুলস, সোশ্যাল ভ্যালুস, এই কথাগুলো যখন বলছি, তখন আমাদেরকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আমরা যেটা বলছি আসলে কি বুঝে বলছি, আসলে কি জেনে বুঝে বলছি, নাকি না জেনে বলছি। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি মূল্যবোধ শিক্ষা দিচ্ছি? আমাদের শিক্ষার মধ্যে কতখানি দুর্বলতা আছে যে তাদের মূল্যবোধ অবক্ষয় হয়ে যাচ্ছে? ইদানিং প্রচুর এরকম ঘটনা ঘটছে যেখানে আমাদের চোখের সামনে আমরা বলছি যে এগুলো হচ্ছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের ফসল। কেন এই এমন মূল্যবোধ আমরা কেন শিক্ষা দিচ্ছি যেটা এত সহজেই অবক্ষয় হয়ে যায়, এত সহজেই ক্ষয় হয়ে যায়? এই চ্যালেঞ্জটুকু করতে হবে যে কোথায় সমস্যাটা, কোথায় গোড়ায় যেতে হবে, যে আমাদের একদম প্রাথমিক শিক্ষায় কোনো একটা জায়গায় আমরা ভুল শিক্ষা দিচ্ছি, এবং আমরা যে ভুল শিক্ষা দিচ্ছি এটা ধরতে পারছি না আমরা। উই নিড টু ফাইন্ড ইট আউট। ওই যে আমাদের বাস্তবতা, আমরা যেটাকে বাস্তবতা বলে মনে করছি, সেই বাস্তবতার গোড়ায় কোনো একটা গলদ আছে। দেয়ার ইজ সামথিং রং ডিপ বিনিথ ইট। এখানে ওটার ব্যাখ্যা আছে, লিকেড লাঞ্চ সম্পর্কে আরো বেশ কিছু কথাবার্তা আছে। এই বারোজ এর স্টাইল এন্ড আইডিওলজি পরবর্তীতে আরেকটা নভেল লেখায় হেল্প করে, দ্য পাবলিক বার্নিং। আমি একটু এগিয়ে যাই। নেকেড লাঞ্চ, নেকেড লাঞ্চ নিয়ে আমরা এখনো কথা বলছি। দিস নভেল still shocks readers with its originality, brutality and profanity. এই উপন্যাসে ব্রুটালিটি ভরপুর, মানে ভায়োলেন্স প্রচুর পরিমাণে পাওয়া যায় এই উপন্যাসে, অ্যান্ড প্রফ্যানিটি, এবং ভাষায় যথেষ্ট, মানে আমরা আমাদের সমাজের সেই পুরাতন মূল্যবোধের কথা যদি মনে করি তাহলে অশালীন। বেশিরভাগ বেশিরভাগ অঙ্গরাজ্যেই বলা হয়েছে দিস ইজ ফুল অফ প্রফ্যানিটি, অশ্লীল উপন্যাস, কারণ এতে প্রচুর পরিমাণে গালিগালাজ আছে। এখন আমরা এই যে গালি বিষয়টা, প্রফ্যানিটি, গালিগালাজ, আমরা একটু চিন্তা করতে হবে যে আমরা কি অতিরিক্ত পরিমাণে সেন্সিটিভ? যত দিন যাচ্ছে আমরা কি সহনশীল হওয়ার পরিবর্তে অতিরিক্ত পরিমাণে সেন্সিটিভ হয়ে যাচ্ছি, যে অল্পতেই আমরা আঘাতপ্রাপ্ত হই, অল্পতেই আমরা অফেন্ডেড হই? তাহলে আমরা কি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছি মানসিক দিক থেকে? এত সহজেই কি আমাদেরকে মনে আঘাত দেয়া যায়? আমাদের মনে আঘাত দেওয়া কি এতই সহজ? তাহলে এত সেন্সিটিভিটি নিয়ে আমরা কিভাবে সামনে এগিয়ে যাব? আমরা যে প্রগ্রেসিভ মাইন্ড বলি, প্রগতিশীল মন, আমাদের সমাজে এই শব্দটা দেখবেন ইদানিং প্রচুর আসছে, যে প্রগতিশীল হতে হবে, ব্রড মাইন্ডেড হতে হবে, মন মানে ওয়াইড, মানে বড় মন মানসিকতার অধিকারী হতে হবে। এখন অল্পতেই যদি আপনি যদি অফেন্ডেড হন, অল্পতেই যদি আপনি এত আহত হন, তাহলে আপনি কিভাবে প্রগতিশীল হবেন? উইলিয়াম এস বরোস উনি আক্রমণ করছেন কাদেরকে? পাঠককে। William S. Burroughs assaults readers with a postmodern style that can never be fully digested. এখন পর্যন্ত এই 2021 সালেও উইলিয়াম এস বরোসের যে আক্রমণ, সেটা অনেকেই এখনো পর্যন্ত হজম করতে পারেনি। A very violent novel, Naked Lunch, এটা এখনো পর্যন্ত হজম করতে পারেনি। Indeed, this is his fundamental point. উনি এই বিষয়টা আমাদের চোখ খুলে দিতে চাচ্ছেন যে কেন আমরা হজম করতে পারছি না, কি এমন আছে এই উপন্যাসে, কেন এখনো পর্যন্ত পাঠকরা এটা হজম করতে পারছে না। সেটা কি? All too much digested in contemporary society.
People have become accustomed to quick fix products from junk food to microwave ovens. আমরা আমাদের লাইফে সবসময় সিম্পল ইজি সলিউশন চাই, তাই না? আমরা সবাই এখন আমরা সবকিছু ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল পৃথিবী, সবকিছু এখন আমাদের ইজি 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 দরকার, কুইক ইজি ওয়ে। 2 মিনিট নুডলস, 2 মিনিটে নুডলস হয়ে যাবে, 2 মিনিটে খাওয়া দাওয়া শেষ, 2 মিনিটে জীবন শেষ, তাই না? যে আমরা আমাদের লাইফটাকে এত বেশি ডিজিটাল বানাতে চাচ্ছি যে সবকিছু যেন ইজিলি হয়ে যায়। সরি, পিপল হ্যাভ বিকাম অ্যাকাস্টমড টু কুইক ফিক্স প্রোডাক্ট। আমরা সবকিছুর সহজ সমাধান চাই। ফ্রম জাঙ্ক ফুড টু মাইক্রোওয়েভ ওভেন। জাঙ্ক ফুড কেন এখন জাঙ্ক ফুড এত বেশি? আপনার ইউটিউবে কোনো কিছু দেখতে চান বা যে কোনো ওয়েবসাইটে কোনো কিছু দেখতে চান, ফুড প্যান্ডা হাজির হয়ে যায়। ফুড পান্ডা, ফুড পান্ডা, তার ছবি মানেই হচ্ছে বার্গার, ফ্রাই, এই বিষয়। এই যে জাঙ্ক ফুড কালচারটা কেন এত বেশি এখন তুঙ্গে আছে? বারোজ ন্যারেটর উইলিয়াম লি, এই আমরা নেকেড লাঞ্চ নিয়ে কথা বলছি, যে উইলিয়াম লি গেটস দ্য জাঙ্ক কিউর, a naked lunch that provides as poet Allen Ginsberg to Supreme Court to Massachusetts clarity. The lunch in question, Ginsberg argued, would be the naked and raw meal of reality that society works so hard to camouflage. আমরা সমাজের যে কদর্যতা, ugliness, the ugliness of society, আমরা সমাজকে এতটাই কদর্য করে ফেলেছি, এতটাই নোংরা করে ফেলেছি, আমরা সেটাকে ক্যামোফ্লাজ করার চেষ্টা করছি, আমরা সেটাকে ঢাকার চেষ্টা করছি। আমাদের যে আগলিনেস, আমাদের যে কদর্যতা, আমাদের নোংরামি, সেটাকে আমরা ঢাকার চেষ্টা করছি। এবং সেই যে লুকিয়ে রাখা নোংরামি, চেপে রাখা নোংরামি, সেটাই প্রকাশ পেয়ে যায় মাঝে মাঝে। প্রতিদিন খবরের কাগজে আমরা হিংস্রতা, বর্বরতার খবর শুনি। কেন? কারণ আমাদের যে ভিত্তি, ফাউন্ডেশন, সে জায়গায় কোনো একটা প্রবলেম আছে। সেটাই উইলিয়াম এস বরোস তার নেকেড লাঞ্চ উপন্যাসের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। দ্য ওয়ে উই আর অ্যাপ্রিসিয়েটিং সোসাইটি, আমরা সমাজকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করছি, আমাদেরকে ক্রিটিক্যাল হতে হবে। আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছি, উই নিড টু বি ক্রিটিক্যাল। আমাদের বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে এগুলোকে জাজ করতে হবে, জাস্টিফাই করতে হবে। এখন আমরা একটু থামি। এখন পর্যন্ত আমরা যাদের যাদের নাম বললাম, আমরা 4টা নাম বিশেষ করে বললাম, 4টা নাম বলেছি। গত ক্লাসে আমরা ইএল ডক্টরো এবং কার্ড ভনেগাটের নাম বলেছি। আজকে আমরা বললাম ইসমাইল রিড অ্যান্ড উইলিয়াম এস বরোস। তাহলে আমরা 4জন পোস্টমডার্ন নভেলিস্টের নাম আমরা বললাম। প্রথম তিনজন তারা হিস্টোরিয়ান ওয়ার, এই বিষয় নিয়ে আমাদেরকে সচেতন করতে চেয়েছেন। আর উইলিয়াম এস বরোস, উনি আমাদের সোশ্যাল ভ্যালুস এটা নিয়ে আমাদেরকে সাবধান করতে চেয়েছেন। আলটিমেটলি আমরা বলতে পারি কি, এরা 4জনই দে আর ইন্সপায়ারিং আস টু চ্যালেঞ্জ আওয়ার রিয়ালিটি। এরা আমাদেরকে ইন্সপায়ার করতে যাচ্ছেন যাতে আমরা আমাদের বাস্তবতাকে চ্যালেঞ্জ করতে পারি। এখন আমরা একটু চিন্তা করেন, আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম না একটু আগে যে বাস্তবতা কি? বাস্তবতা উপাদানগুলো হচ্ছে, মূল উপাদানগুলো কি কি? বাস্তবতার মূল উপাদানগুলো কি কি? আমাদের বাস্তবতার মূল উপাদানের মধ্যে আছে হচ্ছে সামাজিক মূল্যবোধ, যেটা আপনি আপনার পরিবার থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে, সমাজ থেকে শিক্ষা লাভ করেন। সামাজিক মূল্যবোধ, সেই সামাজিক মূল্যবোধ বেশিরভাগ সময় দেখা যায় যে সেই সামাজিক মূল্যবোধ থেকে আপনি বের হয়ে আসতে পারেন না। ইউ ফেইল টু কাম আউট অফ দ্যাট প্রিজন। সেই সামাজিক মূল্যবোধটা অ্যাকচুয়ালি
আপনাকে বন্দি করে রাখে। ইউ আর এ স্লেভ টু ইয়োর সোশ্যাল ভ্যালুজ। এইটা হচ্ছে আপনার বাস্তবতা। আরেকটা বাস্তবতা হচ্ছে আপনার কান্ট্রি, দ্য হিস্ট্রি অফ ইয়োর নেশন, আপনার জাতিগত ইতিহাস। এটা হচ্ছে আপনার বাস্তবতা। এই দুটো বাস্তবতার খুব গুরুত্বপূর্ণ দুটি উপাদান। এই দুটো উপাদানই কিন্তু এরা চারজন মিলে, ট্যাগ বলেন অথবা ওই ইএল ডক্টর, এরা দুজন হচ্ছে ইতিহাস দেখিয়েছেন যে ইতিহাস কত বিপজ্জনক হতে পারে। কার্ট ভনেগার দেখিয়েছেন যে যুদ্ধ ভিত্তিক যে উপন্যাস সেগুলো কত বিপজ্জনক হতে পারে। আর এই জায়গায় আমাদের উইলিয়াম এস বরোস উনি আমাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন যে সোশ্যাল ভ্যালুস কতটা বিপজ্জনক। মানে আমাদের বাস্তবতা বলতে আমরা যা বুঝি সেই বাস্তবতার আইডিয়াটাই যথেষ্ট ত্রুটিপূর্ণ। আমরা খুবই ভালনারেবল, খুবই বিপজ্জনক একটা পরিস্থিতিতে আছি, এবং এই জন্যই আমরা কিন্তু ভালো থাকতে পারি না। দ্যাট ইজ ওয়াই উই আর ইন ইটার্নাল আনহ্যাপিনেস। আমরা সবসময় একটা অশান্তির মধ্যে আছি, সবসময় আমরা একটা ডিপ্রেশনের মধ্যে আছি, কারণ আমাদের বাস্তবতা, আমাদের রিয়েলিটি ইজ ফুল অফ, ইট ইজ বেসড অন ফুল অফ লাইস। এটার ভিত্তিতে অনেকগুলো মিথ্যা আছে, অনেকগুলো বানোয়াট কথা আছে। এই বিষয়গুলো আমাদেরকে সচেতন হতে হবে। এবার এতক্ষণ তো আমি অনেক ভারী ভারী কথা বললাম, জটিল জটিল কথা বললাম, অনেকের হয়তো মন টন খারাপ হয়ে গেছে। কি করা যাবে, কারণ এটা কিন্তু আমাদের বেঁচে থাকার একটা অংশ। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি চোখ বন্ধ করে থাকবো, কম্বলের, কিন্তু একটা সময় আপনি এটা ফিল করবেন, একটা সময় আপনি কোনো না কোনো ভাবে এটা আপনি ফিল করবেন যে দ্যার ইজ সামথিং রিয়েলি রং ইন আওয়ার ফাউন্ডেশন। আমাদের যে ভিত্তিতে সত্যি কোনো একটা সমস্যা আছে, আমরা কোথাও একটা বড়সড় ভুল করে ফেলেছি। এটা আপনার সেন্স কাজ করবে, কিন্তু আপনি খুঁজে পাবেন না কোথায় আপনি ভুল করেছেন। বেশিরভাগ সময় আমরা এটা খুঁজে বের করতে ব্যর্থ হই। আমরা বুঝতে পারি না যে where did we actually made wrong, আমরা ভুলটা কোথায় করলাম। আপনার কোনো দোষ নাই। আপনি যে পরিবেশে বড় হচ্ছেন, হাজার বছর ধরে আমরা যে ওয়ে অফ লাইফ লিড করছি, আমাদের বংশ পরম্পরায় আমরা যে জীবন যাপন করে আসছি, সেই জীবন ধারার মধ্যে, সেই বিশ্বাসের মধ্যে, আচার ব্যবহারের মধ্যে কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলোকে চ্যালেঞ্জ করাই হচ্ছে এই ঔপন্যাসিকদের কাজ, উত্তরাধুনিক ঔপন্যাসিক যারা। এবার আমরা একটু অন্যদিকে যাই, আদার ইনফ্লুয়েন্স, একটু হালকা কোনো বিষয় আমরা দেখি। পোস্ট মডার্ন উপন্যাস, উত্তরাধুনিক উপন্যাস মানেই হচ্ছে এখানে আমরা পাবো স্ট্রং এলিমেন্ট অফ ফ্যান্টাসি, a strong element of fantasy, fantasy উপন্যাস, fantasy too, it distinguishes postmodern novels. Postmodern novel-এর আরেকটা উপাদান হচ্ছে fantasy. It also linked to science fiction writers. Science fiction আপনারা সবাই জানেন, সায়েন্স ফিকশন তো এখন মোটামুটি ব্লকবাস্টার সুপারহিট যত মুভি আছে বেশিরভাগই হচ্ছে সায়েন্স ফিকশন মুভি। Science fiction writers such as Philip K. Dick, William Gibson, Samuel L. Delany, এদের হাত ধরে এই যে সায়েন্স ফিকশন ফ্যান্টাসি উপন্যাস বেশ জনপ্রিয় এখন। থমাস পিনচন, যার নামটা আমরা গত 2 ক্লাস ধরেই বলছি, থমাস পিনচন, while relying on many of the tropes of science fiction, থমাস পিনচন যেটা করেছেন, উনি এই কল্পবিজ্ঞান সাহিত্যের বেশ কিছু উপাদান উনি নিয়েছেন, এবং he writes massive novels taking on nothing less than entire course of world history in the 19th and 20th centuries. বিশেষ করে 19 এবং 20 শতাব্দীর পৃথিবী, এই পৃথিবীর বিশ্ব ইতিহাস, এটাকে উনি ফোকাস করছেন, exploring how science and its technological implications have come to dominate society.
ভেরি ইম্পর্টেন্ট। থমাস পিনচনের যে সায়েন্স ফিকশন ফ্যান্টাসি নভেলগুলো, সেখানে আমরা যেটা পাবো যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তি কিভাবে মানব সমাজকে নিয়ন্ত্রণ করছে, ডমিনেট করছে। বিশেষ করে এখনকার সবার মধ্যে একটা ভয় কাজ করে যে রোবট এমন সফিস্টিকেটেড হয়ে যাচ্ছে, নিশ্চয়ই অদূর ভবিষ্যতে এই রোবটরা এই কম্পিউটার এবং রোবট এই দুটো পুরো পৃথিবী দখল করে ফেলবে। মানুষের বেশ কিছুদিন আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানব জাতির উদ্দেশ্যে একটা খোলা চিঠি দিয়েছে, যেখানে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকে বলছে যে তোমাদের কোনো ভয় নেই, আমরা তোমাদের কখনো কোনো ক্ষতি করব না। আপনারা যারা কল্পবিজ্ঞান উপন্যাস পড়েছেন, কল্পবিজ্ঞান উপন্যাসে রোবোটিক্সের 3টা ল বলা হয়, যদিও এটা কাল্পনিক, এটাও কাল্পনিক, কিন্তু তারপরও আমরা কিন্তু খুব ভালো করে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের দৈনন্দিন জীবনে এখন বিজ্ঞান এবং প্রযুক্তির ডমিনেন্স চলছে। প্রচুর মানুষের চাকরি চলে যাচ্ছে। কেন? কারণ এখন বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এখন আর আগের মতো এত মানুষের প্রয়োজন হয় না। ব্যাংক বলেন, বিজনেস বলেন, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বলেন, সেখানে এখন কম্পিউটারাইজড হয়ে যাওয়ার ফলে দেখা যায় যে 50% মানুষের চাকরি চলে গেছে, যে সেখানে আর চাকরির সুযোগ নাই, কারণ সেটা কম্পিউটার দখল করে নিয়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি গ্র্যাবড দ্য অপরচুনিটি। মানে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে ঠিকই, কিন্তু মানুষ ধীরে ধীরে বিজ্ঞান এবং প্রযুক্তির দাসে পরিণত হচ্ছে। এই বিষয়টা থমাস পিনচন তার উপন্যাসে দেখাতে চেয়েছেন, যে কিভাবে বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের জীবনটাকে ডমিনেট করছে। আমরা ধীরে ধীরে বিজ্ঞান এবং প্রযুক্তির দাসে পরিণত হচ্ছি। একদিন যদি ইন্টারনেট না থাকে, পুরো পৃথিবী অচল হয়ে যাবে। মানে আমরা এতটাই আমরা নির্ভরশীল হয়ে পড়েছি বিজ্ঞান এবং প্রযুক্তির উপরে, যে আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তি ছাড়া এখন আমরা আমাদের জীবনটাকে কল্পনাও করতে পারি না। আপনারা যারা ডক্টর ফস্টাস পড়েছেন, ক্রিস্টোফার মার্লোর নাটক ডক্টর ফস্টাস, সেই নাটকে ডক্টর ফস্টাস মেফিস্টোফিলিসের কাছে তার আবদার ছিল টু অ্যাবজর্ভ all the knowledge of entire world, পুরো পৃথিবীতে যত জ্ঞান আছে সবকিছুকে সংগ্রহ করা। তাতে কি হবে? he will be able to dominate the entire world, পুরো বিশ্বকে সে ডমিনেট করবে। এখন ক্রিস্টোফার মার্লো সংখ্যাটা আমাদের সামনে তুলে ধরেছেন। দিস ইজ অ্যাকচুয়ালি বহু যুগ ধরে, বহু শতাব্দী ধরে মানুষ সেই ইচ্ছাটা করেছে। তার ইচ্ছাটা ছিল, তার বাসনা কি ছিল? টু সিক ডমিনিয়ন ওভার এ ওয়ার্ল্ড দ্যাট ইজ ফলিং অ্যাপার্ট। এখন মানব জাতি, এটা তার উদ্দেশ্য ছিল, এটা মানব জাতির উদ্দেশ্য ছিল পুরো পৃথিবী শাসন করা। এখন সেই শাসন করার যে পরিস্থিতি এখনই আপনারা দেখতে পাচ্ছেন, 2021 সালেই দ্য হোল ওয়ার্ল্ড ইজ ফলিং অ্যাপার্ট। পুরো পুরো পৃথিবীটা, মানে মানুষ তার এত ক্ষমতা দিয়েও পৃথিবীটাকে রক্ষা করতে পারছে না। মানুষ পৃথিবীটাকে রক্ষা করতে পারছে না। মানুষের এত ক্ষমতা, তারপরেও মানুষ পৃথিবীকে কন্ট্রোল করা তো দূরের কথা, পৃথিবীকে প্রোটেক্ট করতে পারছে না। If you cannot protect, how will we be able to control? The subject to the laws of entropy, regardless of never-ending race to renew and invent. আমরা এতটাই অবসেসড, আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আমরা এতটাই অবসেসড যে we cannot even control ourselves. আমরা নিজেদেরকেই এখন কন্ট্রোল করতে পারছি না। চারিদিকে এখন এন্ট্রপি, বিশৃঙ্খলা।
একটা কেওটিক সিচুয়েশন চারদিকে। ম্যাজিক্যাল রিয়েলিস্ট such as Colombian Gabriel Garcia Marquez. গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, আশা করি আপনাদের বেশ কয়েকজনের নামটা পরিচিত। ম্যাজিক্যাল রিয়েলিস্ট, এরা কি করছেন? ম্যাজিক্যাল রিয়েলিস্ট আরেকটা গ্রুপের আমরা সন্ধান পাচ্ছি। হোয়াট ইজ ম্যাজিক্যাল রিয়েলিজম? ম্যাজিক্যাল রিয়েলিজম বিষয়টা হচ্ছে, এখানে ম্যাজিক্যাল রিয়েলিজম দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ম্যাজিক জাদু, আর রিয়েলিজম বাস্তবতা, জাদু বাস্তবতা। জাদু বাস্তবতা হচ্ছে এই আইডিয়াটার মানে হচ্ছে, ধরেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা মিরাকল কিন্তু মাঝে মাঝে দেখতে পাই। এমন কিছু ঘটনা ঘটে দ্যাট ইজ রিয়েলি মিরাকল, ইউ ক্যানট এক্সপ্লেইন ইট উইথ লজিক। আপনি যুক্তি দিয়ে সেই ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারবেন না। ম্যাজিক্যাল রিয়েলিস্টিক নভেল যেগুলো, সেখানে ম্যাজিককে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যেন সেটা বাস্তবতারই একটা অংশ। ম্যাজিক ইজ দ্য আন্ডারকারেন্ট অফ রিয়েলিজম। বাস্তবতার আড়ালে জাদুর জগৎ। হঠাৎই এমন সব ম্যাজিক্যাল ঘটনা ঘটবে যেটা আমরা হতবাক হয়ে যাব, কিন্তু একটা সময় আমরা মেনে নেব যে এটা হচ্ছে বাস্তবতার অংশ। ম্যাজিক্যাল রিয়েলিস্ট, অনেক ল্যাটিন রাইটার আছেন, তারা এই ম্যাজিক্যাল রিয়েলিজমের উপর কাজ করেছেন। তারা কি করেছেন? ম্যাজিক্যাল রিয়েলিস্টরা কি করেছেন? গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, কলম্বিয়ার রাইটার গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এন্ড ব্রাজিলিয়ান রাইটার হোর্হে আমাদো, তারা কি করেছেন? They conflate history and fantasy and bridge both the modernist and postmodernist eras in their novel. ইতিহাস and fantasy, history and fantasy দুটোকে তারা একত্রিত করেছেন। হিস্ট্রি and fantasy, conflating history and fantasy, এবং they actually bridged the modernist and postmodernist era. এই কথাটার মানেটা কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। একটু আগে আমরা পড়লাম থমাস পিনচনের কথা। থমাস পিনচন উনি বলছেন যে বিজ্ঞান এবং প্রযুক্তি এখন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। ওনার উপন্যাসে উনি এটাই মানে দেখাতে চেয়েছেন। গ্র্যাভিটিস রেইনবো একটা ফর এক্সাম্পল আছে, গ্র্যাভিটিস রেইনবো, ম্যাসন এন্ড ডিকসন। এটা ছিল কার কথা? থমাস পিনচনের কথা। এই যে থমাস পিনচন উনি দেখাচ্ছেন কিভাবে ওনার উপন্যাসের মাধ্যমে, ওনার ফ্যান্টাসি নভেলের মাধ্যমে, ফ্যান্টাসি সায়েন্স ফিকশন নভেলের মাধ্যমে উনি দেখাচ্ছেন কিভাবে বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। উই আর অ্যাকচুয়ালি ডমিনেটেড বাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যদিও সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে আমাদের বিভিন্ন সুবিধা হওয়ার কথা, কিন্তু উই আর অ্যাকচুয়ালি ডমিনেটেড। উচিত কি ছিল, হওয়ার কথা কি ছিল? আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিকে ব্যবহার করে একটা উন্নত জীবন যাপন করব, কিন্তু কি হলো? বিজ্ঞান এবং প্রযুক্তি দ্বারা আমরা এখন নিয়ন্ত্রিত। We ourselves are dominated by science and technology. এরপর এখানে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ আর হোর্হে আমাদো তারা কি করেছেন? ইতিহাসের সাথে ফ্যান্টাসি, ইতিহাসের ঘটনাবলীর সাথে তারা কাল্পনিক ঘটনাকে মিশিয়ে ফেলছেন। এর ফলে তারা ম্যাজিক্যাল রিয়েলিস্টিক নভেল আমাদেরকে উপহার দিচ্ছেন। কেন তারা এটা করছেন? ম্যাজিক্যাল রিয়েলিস্টরা কেন লিখছেন এটা আমরা পরে ডিসকাস করব। আপাতত আপনারা এটা একটু ভাবতে থাকেন যে এই যে রূপকথার উপাদান, রূপকথা এবং ইতিহাস, এই দুইকে কেন এরা মেশাতে চাচ্ছেন? Why are they trying to combine history and fantasy? History and fantasy, কেন? কারণ হিস্ট্রি এবং ফ্যান্টাসি, এই দুটো জিনিস একসাথে
আমরা একটু পেছনে ফিরে যাই। কার্ট ভনিগ্যাটের স্লটার হাউস 5 নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কার্ট ভনিগ্যাটের স্লটার হাউস 5 এই উপন্যাসে উনি দেখিয়েছেন যে যুদ্ধভিত্তিক উপন্যাসগুলো কতটা বিপজ্জনক। আমরা যখনই যুদ্ধভিত্তিক কোনো উপন্যাস পড়তে বসি তখন কিন্তু তার প্রতি আমাদের অন্যতম সমীহ, অন্যতম মানে বিশেষ স্পেশাল রেসপেক্ট কাজ করে, এবং আমরা কিন্তু অবিশ্বাস করতে চাই না। অবিশ্বাস করা মানেই আমাদের মনে হয় অসম্মান করা। কিন্তু এ জায়গায় উনি আরেকটা বিষয় উনি আলোচনা করার চেষ্টা করেছেন। ভনিগ্যাট তার স্লটার হাউস 5 উপন্যাসে আরেকটা বিষয় উনি বলতে চেয়েছেন, সেটা এখানে হাইলাইট করা আছে, আমি হাইলাইট করছি। Humans are wrong to suppose that what can be known can be counted on, because it represents only the known world and not others that are beyond human perception or knowledge. কি বলছে? Humans are wrong, মানব জাতি একটা জায়গায় ভুল করে। কোথায় ভুল করে? To suppose that, তারা যখন ভাবে what can be known can be counted on, আমরা যেটা জানি সেটা বিশ্বাস করি। মানব জাতির এটা একটা দুর্বলতা। আমাদের ব্রেন যখনই কোনো নতুন তথ্য পায় তখন সে সেটাকে বিশ্বাস করে ফেলে। এটা হচ্ছে একদম আমাদের সহজাত প্রবৃত্তি। আমরা যখন কোনো একটা তথ্য জানি তখন আমরা সেটাকে বিশ্বাস করে ফেলি। এবং বিং ক্রিটিক্যাল এটা কিন্তু অ্যাডভান্সড লেভেলের। ওই যে আপনাদের মধ্যে, আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই আছে, আপনারা বলেন যে যা শুনে তাই বিশ্বাস করে। একজন তাকে এক ঘাট থেকে কিনে আরেক ঘাটে বিক্রি করে দিবে, এটা টেরও পাবে না। মানে এটা কিন্তু তার দোষ না, এটা হচ্ছে মানব জাতির সহজাত প্রবৃত্তি। মানব জাতির সহজাত প্রবৃত্তি হচ্ছে হোয়াট ক্যান বি নোন ক্যান বি কাউন্টেড অন। আমি যেটা জানি আমি সেটা বিশ্বাস করি, কিন্তু সেই জানার মধ্যেও যে ভুল থাকতে পারে সেটা আমরা খেয়াল করি না। কেন এটা হয় বলেন তো? এই পুরো মহাবিশ্বে মানব জাতি হচ্ছে এমন এক জাতি যারা দুর্নীতি করতে পারে, যারা মিথ্যা বলতে পারে, যাদের মাথায় ওই জিনিসটা কাজ করে, লাই অ্যান্ড ডিসেপশন। যদি পৃথিবীতে দুর্নীতি, করাপশন না থাকতো, যদি মিথ্যা না থাকতো, তাহলে হয়তো আপনি এটা বলতে পারতেন যে হোয়াট ক্যান বি নোন ক্যান বি কাউন্টেড অন। আমি যেটা জানি আমি সেটা বিশ্বাস করি, কিন্তু আপনার জানাতেও ভুল থাকতে পারে। যেটা আমরা বলছি যে আমাদের যে বাস্তবতা সম্পর্কে জ্ঞান সেটা যথেষ্ট ত্রুটিপূর্ণ, faulty knowledge, because it represents only the known world and not others that are beyond human perception or knowledge. এটা হচ্ছে আমাদের একটা উইকনেস। আমরা যা বুঝতে পারি আমরা তাই বিশ্বাস করি, যে বিষয়টা আমরা বুঝতে পারি না সেই বিষয়টাকে আমরা অ্যাভয়েড করি। What is real and what is really going on are not easy to separate in the postmodernist world. What is real and what is really going on are not so easy to separate in the postmodernist novel. সেটাকে ব্যাখ্যা করা এতটা সহজ না, যতটা সহজ আমরা মনে করি ততটা সহজ না। It is not easy to explain what is going on. এখানে কি বলার চেষ্টা করছে? এই যে লাল লাল অক্ষরে লেখা, এখানে আসলে বলার চেষ্টা করেছে কি, বলছে এটা কি? বলছে এটাই যে আমাদের জানার মধ্যে, আমাদের জ্ঞানের মধ্যে অনেক ত্রুটি থাকে, অনেক ভুল থাকে। অহংকারী হবেন না যে আপনি অনেক কিছু জানেন। অনেক ভুল থাকে আমাদের জানার মধ্যে। আমাদের জানার মধ্যে ভুল থাকে, আমাদের জেনারেল নলেজে ভুল আছে, আমাদের বাস্তবতা জ্ঞানে ভুল আছে। পোস্ট মডার্ন উপন্যাসিক যারা, উত্তরাধুনিক সাহিত্যিক, তারা এই বিষয়টা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন
যে ভেরিফাই, ভেরিফাই, চেক, রিচেক, বারবার রিচেক করা হোক। কোলরিজ, স্যামুয়েল টেইলর কোলরিজ, তার সম্পর্কে আমরা জেনেছি আমরা রোমান্টিক লিটারেচারে। স্যামুয়েল টেইলর কোলরিজের একটা বিখ্যাত কথা আছে, একটা ফেমাস ফর্মুলেশন, দ্যাট a reader suspend disbelief to engage with a work of imaginative literature. কোলরিজ এই কথাটা বলেছিলেন, কি বলেছিলেন? আমরা যখন কোনো একটা কাল্পনিক গল্প, কোনো একটা ফিকশনাল লিটারেচার, ইমাজিনেটিভ লিটারেচার যখন পড়তে থাকি, তখন আমরা কি করি? উই সাসপেন্ড আওয়ার ডিসবিলিফ, আমরা আমাদের অবিশ্বাসের বোতামটা বন্ধ রাখি, মানে আমরা সবকিছু বিশ্বাস করে ফেলি। যদিও আমরা জেনে শুনেই পড়তে বসি যে এটা একটা রূপকথার গল্প, কিন্তু ওইখানে যা যা লেখা থাকে সবই আমরা বিশ্বাস করে ফেলি, সবই আমরা বিশ্বাস করে ফেলি। এটা একটা দুর্বলতা। সেক্ষেত্রে কি হয়? আমরা ভুল অনেক কিছু শিখি। নিজের অজান্তেই আমরা ভুল শিক্ষায় শিক্ষিত হই। ওই কোলরিজের সাসপেনশন অফ ডিসবিলিভ, ওইটাকে এখন রিপ্লেস করে ফেলেছে ম্যাকহেইল, যেটা বলছেন ইন পোস্ট মডার্ন লিটারেচার বাই আ সাসপেনশন অফ বিলিফ। পোস্ট মডার্ন লিটারেচার যখন আমরা পড়তে বসবো, তখন আমরা কি করব? উই উইল সাসপেন্ড আওয়ার বিলিভ, আমরা আমাদের বিশ্বাসের বোতামটা বন্ধ রাখবো। মানে কি? আমরা কোনো কিছুই বিশ্বাস করব না। ডোন্ট বিলিভ এনিথিং। আপনার যে বিশ্বাস, বিশ্বাসটাকে সাসপেন্ডেড রাখেন, বন্ধ রাখেন। while enjoying postmodern literature, suspend your belief. In other words, the reader can no longer take for granted that there is a settled and solid world by which the novel can be measured. পাঠক কোনোভাবে এটা টেকেন ফর গ্রান্টেড না। Reader can no longer take for granted that there is a settled and solid world. বিশ্ব, আপনি চোখে যা দেখছেন এটা পৃথিবী না, আপনি কানে যা শুনছেন সেটা সত্য না, আপনি যেটার নিঃশ্বাস ঘ্রাণ নিচ্ছেন সেটা সত্য না। ইউ নিড টু চ্যালেঞ্জ এভরিথিং। আপনি যেটাকে সত্য বলে জানছেন, যেটাকে বাস্তবতা বলে জানছেন, চ্যালেঞ্জ ইট, চ্যালেঞ্জ এভরিথিং, বিলিভ নাথিং। কোনো কিছু বিশ্বাস করবেন না, সবকিছু ভেরিফাই করে নিতে হবে। বিলিভ শব্দটাকে বাতিল করে দিতে হবে। ইউ নিড টু ভেরিফাই, ইউ নিড টু অ্যানালাইজ। আপনাকে যাচাই করে, আপনাকে এক্সপেরিমেন্ট করে তারপরে ডিসিশনে আসতে হবে। ইউ ক্যানট বিলিভ, ইভেন আপনি আপনার প্যারেন্টসকেও বিশ্বাস করতে পারেন না, আপনি আপনার কাছের বন্ধুকেও বিশ্বাস করতে পারেন না। তার মানে এই না যে তারা ইচ্ছা করে আপনার সাথে বেইমানি করছে, তারা নিজেরাও জানে না। They don't even know themselves that they are living a life of lie. তারা যে মিথ্যার স্বর্গে বসবাস করছে তারা তো নিজেই জানে না, আপনাকে কিভাবে বলবে? বাট আপনাকে ঘুম থেকে জাগতে হবে। ইউ নিড টু ওয়েক আপ ফ্রম ইউর স্লাম্বার। আপনি জেগে জেগে ঘুমাচ্ছেন, আপনাকে ঘুম থেকে উঠতে হবে। Thus, it is difficult to come to any sort of resolution in a postmodernist novel. আপনি উত্তরাধুনিক উপন্যাস পড়ে কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না। এমন না যে উত্তরাধুনিক উপন্যাসে বাস্তবতার যাবতীয় সমস্যার সমাধান দেয়া আছে, না, এখানে কোনো সমস্যার সমাধান দেয়া নাই। there are no solution there. কোনো সমস্যার সমাধান সেখানে দেয়া নাই। এমন এমন উপন্যাস আপনি কোথাও পাবেন না যেখানে সবকিছুর সমাধান দেয়া আছে। in which it seems question about reality, বাস্তবতা সম্পর্কে যেসব প্রশ্ন করা হয়েছে, these are far more important than knowledge the novelist might able to convey. কোয়েশ্চেন করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রশ্ন করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনাকে আগে প্রশ্ন করতে
লার্ন হাউ টু আস্ক কোয়েশ্চেন, প্রশ্ন করতে জানতে হবে, চ্যালেঞ্জ করতে জানতে হবে, এনিথিং। এখন আপনারা একটা পরীক্ষা নিরীক্ষা করতে পারেন যে আজকে থেকে আপনি আপনার লাইফে যেসব তথ্য জানবেন সবকিছু আপনি চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ এভরিথিং, আপনি চ্যালেঞ্জ করেন। এটা আমি তামাশার কথা বলছি না, হাসি তামাশার কথা বলছি না, এটা সিরিয়াস, আই এম সিরিয়াস, সিরিয়াসলি বলছি যে আপনি যা কিছু জানেন সবকিছু চ্যালেঞ্জ করেন। লেটস প্লে এ গেম। দিস ইজ দ্য লাস্ট লাইন আজকের এটা পড়ে আমরা ওই গেমটাতে যাই, একটা গেম খেলি আমরা। Postmodernism, for all its impressive achievements, has not displaced convention, fiction, or desire of most novelists to seek coherence, not chaos. পোস্টমডার্নিজম আসলো মানেই যে সবাই এখন এই পোস্টমডার্ন স্টাইলে লিখছে তা না, এখনো বহু সাহিত্যিক সেই ভিক্টোরিয়ান স্টাইলেই, সেই 18th সেঞ্চুরি স্টাইলেই লিখে যাচ্ছে। কারণ মোস্ট নভেলিস্ট, কারণ এই বিশৃঙ্খলার মধ্যে সবাই থাকতে চায় না, সবাই একটা কোহেরেন্ট হারমোনিক লাইফ লিড করতে চায়। মানে কি? মানে হচ্ছে এখনো বহু সাহিত্যিক তারা পোস্ট মডার্নিস্ট স্টাইল ফলো করতে পারছে না, তারা ইচ্ছা করেই ফলো করছে না। কারণ কারণ কি হতে পারে? তারা কি যথেষ্ট সাহসী না? আর দে কাওয়ার্ড? Are they cowards to accept the harsh reality behind this fake reality? এই ফেক মিথ্যা বাস্তবতার আড়ালে যে সত্যিকারের বাস্তবতা, সেটা তারা কেন অ্যাভয়েড করছে? তাদের সাহসের অভাব এই জন্য? আসেন আমরা একটা গেম খেলি, লেটস প্লে এ গেম। আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের সত্য মনে করেন এরকম কোন একটা কথা, একটা একটা রিকোয়েস্ট, ধর্মীয় কোনো মতবাদ এখানে আনবেন না, জেনারেল নলেজ, কোন একটা জেনারেল নলেজ যেটা আপনারা সত্য বলে মানেন, এরকম কোন একটা তথ্য আমাদেরকে বলেন। আচ্ছা, ফাহিমা আক্তার আছেন? ফাহিমা আক্তার, Yes, sir. আপনি এমন একটা কিছু বলেন যেটাকে আপনি সত্য বলে মানেন, ধর্মীয় হওয়া যাবে না, সাধারণ জীবনের একটা এমন কিছু বলবেন যেটাকে আপনি সত্য বলে মানেন, যে কোনো কিছু। আপনি সত্য কি, আপনার কাছে সত্যটা কি? যে কোনো কিছু, যে কোনো একটা কথা বলেন যেটা আপনার কাছে সত্য। কোন সত্য মাথায় আসছে না? না, স্যার। কি বলেন? আচ্ছা, একটা তথ্য আমি আপনাকে বলি, কাক কালো রঙের, ক্রো ইজ ব্ল্যাক, এটা কি আপনার হ্যাঁ, কাছে আমাদের বিশ্বাসযোগ্য সাথে মনে হয়? সবই মানে এটা। জি, স্যার। এটা আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়? জি, স্যার। কেন, আপনি সাদা রঙের কাক দেখেন নাই? নাম দেখিনি। ছাই কালারের কাক দেখছেন, গ্রে কালারের? স্যার, আমি যতটুকু দেখেছি কালো কালার দেখেছি। আচ্ছা, এখন আপনি বলেন কালো কালারটা কি? হোয়াট ইজ ব্ল্যাক? আপনি যখন কাছে যাবেন তখন দেখবেন যে আমরা কালো বলছি ঠিকই, কিন্তু সেখানে অনেকগুলো রং আছে, কিন্তু কালো রংটা আমাদের কাছে ডমিনেন্ট মনে হয়। আমরা বলে থাকি যে ব্ল্যাক ইজ দ্য কালার অফ আ ক্রো, কিন্তু এখানে আরো অনেকগুলো রং আছে। আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, সূর্য পূর্ব দিকে ওঠে, সান রাইজেস ইন দ্য ইস্ট। এখন এই যে তথ্যটা, এই তথ্যটা আমরা সত্য বলে মানি, কিন্তু এখন কথা হচ্ছে হোয়াট ইজ ইস্ট? পূর্ব, পূর্ব মানে কি? পূর্ব হচ্ছে একটা দিক, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, এটা কখন সত্য?
যখন আপনি পৃথিবীতে বাস করছেন, কিন্তু যখন আপনি পৃথিবী থেকে বাইরে চলে যাবেন তখন কিন্তু সূর্য উঠবে না, কারণ সূর্য সবসময় উঠে আছে। তখন আপনি বলবেন সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এটা আপনার কাছে মনে হতে পারে যে এটাই সত্য। আপনি যখন আরো গভীরভাবে চিন্তা করবেন তখন দেখবেন সূর্য অ্যাকচুয়ালি স্থির না, সূর্য নিজেও ঘুরছে। সূর্য নিজেও ঘুরছে। সূর্য শুধু সূর্য না, পুরো গ্যালাক্সিটাই ঘুরছে। মানে আমি কেন এই কথাগুলো বলছি? এই কথাগুলো বলার কারণ আমরা যেগুলোকে সত্য বলে মানি, আমরা যে তথ্যগুলোকে সত্য বলে মানি, দিজ আর অ্যাকচুয়ালি ইনকমপ্লিট ট্রুথ। আপনি অসম্পূর্ণ কিছু সত্যকে বিশ্বাস করছেন, এটাই আপনার বাস্তবতাকে গঠন করছে। একটু আগে বললাম না যে আপনি হঠাৎ করে আপনাকে দায়িত্ব দেয়া হলো যে একটা হল রুম আপনি গোছাবেন, একটা হল রুমকে আপনি সুন্দর করে গোছাবেন। সুন্দর করে গোছাতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা করি যে যেসব বিষয়গুলো দেখতে ভালো লাগে, সুন্দর মানায়, এই বিষয়গুলো জিনিসগুলো আমরা রাখি, যেগুলো দেখতে ভালো না ওগুলো আমরা বের করে ফেলে দিই। এটা হচ্ছে আমাদের সহজাত প্রবৃত্তি। যখন আমরা কোনো কিছু গোছাতে শুরু করি তখন যেগুলো আমাদের কাছে সুন্দর লাগে ওগুলো আমরা রাখি, যেগুলো সুন্দর লাগে না ওগুলো আমরা ফেলে দিই। সিম্পল একটা উদাহরণ দিলাম। এখন এই এই প্রসঙ্গটাই আমরা ইতিহাস লেখার বিষয়ে যদি নিয়ে আসি, ঐতিহাসিক তথ্যগুলোর ক্ষেত্রে আমরা যেটা করি, যেসব ঐতিহাসিক তথ্য আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়, যেসব ঐতিহাসিক তথ্য আমাদের মনে ধরে, আমাদের ভালো লাগে, আমরা সেই সব বিষয়গুলোকে ইতিহাসের জায়গা দেই। আর যেসব ইতিহাসের অংশ আমাদের ভালো লাগে না সেগুলো আমরা ইতিহাস থেকে বাদ দিয়ে দিই। আমরা আমাদের পছন্দ অনুযায়ী ইতিহাসকে তৈরি করি। শুধু তাই না, আমরা আমাদের পছন্দ অনুযায়ী অতীতকে নির্মাণ করি। অতীতে কোনো একটা ঘটেছিল, কোনো একটা ঘটনা অতীতে ঘটেছিল, আমি যখন সেটা বর্ণনা করতে থাকবো তখন অতীতের ঘটনাটাকে আমি আমার নিজের মনের মাথুরি মিশিয়ে সত্য মিথ্যা মিক্স করে খিচুড়ি বানিয়ে আমি লিখব। আপনি আপনি চেষ্টা করেন, আপনি মাথা ঠান্ডা মাথা ঠান্ডা রেখে 1 মাস আগে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা আপনি বর্ণনা দিতে শুরু করেন। দেখেন, আপনি নিজেই নিজেকে পরীক্ষা করেন, দেখেন আপনার পর্যবেক্ষণ, আপনার পারসেপশন কতটা ফল্টি, কতটা কতটা ত্রুটিপূর্ণ। অতীতের কোন একটা ঘটনা যখন আপনি বর্ণনা করতে যাবেন, when you will try to narrate an past event, তখনই আপনি দেখবেন যে আপনার দৃষ্টিভঙ্গি কতটা সংকীর্ণ, আপনি কতটা কম জানেন। আপনি কোন একটা ঘটনা যদি বর্ণনা দিতে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বোঝায় কত ভুল আছে। আপনার স্মৃতিশক্তি দেখবেন আপনার সাথে বেইমানি করবে, আপনার মনে পড়বে না, আপনার মনে পড়বে না। সিম্পল একটা জিনিস আপনার মনে পড়বে না। অনেক সময় মানুষের মুখ আমরা ভুলে যাই, মানুষের নাম ভুলে যাই, সে কোন রঙের জামা পরেছিল সেটা ভুলে যাই, সে কি কি বলেছিল সেটা ভুলে যাই। আমরা তখন কি করি? আমরা অতীতকে নির্মাণ করি নতুন করে, উই রিকনস্ট্রাক্ট দ্য পাস্ট। এটা আমাদের টেন্ডেন্সি। ওই যে এটা হচ্ছে ওই গোছানোর মতো, আমরা আমাদের মেমোরি, অতীতকে আমরা গোছাচ্ছি। ভেরি ভেরি ভোলাটাইল, খুবই অস্থিতিশীল। কোন দিক থেকে বাস্তবতাকে দেখছেন, আপনার পজিশনটা কোথায়, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আজকে এবং গতকালকে আমরা চেষ্টা করলাম পোস্ট মডার্ন নভেলিস্টদের সম্পর্কে কিছু একটা আইডিয়া নেয়ার জন্য, কিন্তু আমি জানি আপনাদের আইডিয়াটা যথেষ্ট মনোপুত হয়নি। কেন হয়নি? কারণ পোস্টমডার্নিজম এটা এমন একটা আইডিয়া যেটা কখনোই আপনার কমপ্লিট আইডিয়া আপনি পাবেন না, বিষয়টাই এমন। তারপরেও আমরা চেষ্টা করি যে আসলে যারা পোস্ট মডার্ন নভেলিস্ট তারা আসলে কি করতে চেয়েছেন, তাদের তাদের ইচ্ছাটা কি ছিল, হোয়াট ওয়াজ দেয়ার এন্টারপ্রাইজ,
তারা কি করতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন তারা। আপনি যদি মানে চোখ কান খোলা না রাখেন, আপনি যদি সচেতন ভাবে চিন্তা না করেন, এগুলো কিছুই বুঝতে পারবেন না। এই যে আমরা গত ক্লাস থেকে আমরা কি পয়েন্টগুলো, গত ক্লাসে আমরা দুইজন ব্যক্তির অবদান আলোচনা করেছি, ইএল ডক্টরো আর কার্ট ভনিগাট। আজকেও আমরা মূলত দুইজনেরই দুইজনেরটা ডিটেইলে আলোচনা করেছি, ইসমাইল রিড এবং উইলিয়াম এস বরোস। তারপরে আমরা যাদের নাম বলেছি এগুলো কিন্তু মানে আমরা ডিটেইলে যেতে পারিনি। যেমন থমাস পিনচন, তাকে কিন্তু আমরা ডিটেইলে যেতে পারিনি। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, আমরা শুধু নামটাই উচ্চারণ করেছি, আমরা কিন্তু গভীরে যেতে পারিনি। ম্যাজিক্যাল রিয়েলিজম কথাগুলো জাস্ট আমরা নামগুলো জেনেছি, আমরা কিন্তু ডিটেইলে যাইনি, কারণ ডিটেইলে আমরা যেতে পারছি না, এখন আমাদের সময় হাতে নেই। আমরা শুধু জেনারেল মূল কথাটা, জিস্টটা বোঝার চেষ্টা করবো যে এরা সবাই মিলে কি বলতে চাচ্ছেন। ইএল ডক্টরো, কার্ট ভনিগাট, উইলিয়াম এস বরোস, ইসমাইল রিড, এরা কি বলতে চাচ্ছেন? এরা বলতে চাচ্ছেন যে বাস্তবতা বলতে আমরা যা জানি সেটা আসলে সত্যিকারের বাস্তবতা না। আমরা যেটাকে সত্য বলে জানছি সেটা আসলে সত্য না। আমরা অন্ধভাবে যেটাকে সত্য বলে বিশ্বাস করি সেটাকে যথেষ্ট যাচাই করার প্রয়োজন আছে। উই নিড টু ভেরিফাই ইট। আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। আমাদের উচিত আমি কি জানি, আপনি কি জানেন সেটাকে চ্যালেঞ্জ করা, একটু যাচাই করে নেবেন। সবকিছু বোকার মতো বিশ্বাস করবেন না। আর পিনচনের ক্ষেত্রে অল্প একটু যেটা আলোচনা করলাম যে বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদেরকে পঙ্গু করে দিচ্ছে, বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদেরকে স্লেভ, দাস বানিয়ে ফেলছে। একটু সাবধান হন, একটু সাবধান হন। বিশেষ করে যে সোশ্যাল নেটওয়ার্কিং লাইফ, ফেসবুক, ইনস্টাগ্রাম, খুব সাবধান হবেন। আপনি কি, আপনার কোন অস্তিত্ব আপনি দাঁড় করাচ্ছেন একটু মাথায় রাখবেন। এরপরের যে আমাদের ক্লাস হচ্ছে ডিসকাশন বেসড হবে। যারা ডিসকাশনে ভালো করবেন তারা বোনাস মার্ক পেয়ে যাবেন। অলরেডি আপনারা বোনাস মার্ক সম্পর্কে আইডিয়া আছে। আমাদের পরের যে দুটো ক্লাস 19 তারিখ এবং 21 তারিখ, 19 তারিখ এবং 21 তারিখ আমি বোনাস মার্ক দেব। 19 তারিখ একটা বোনাস মার্ক দিব আর 21 তারিখ একটা বোনাস মার্ক দেব, টোটাল দুই বোনাস মার্ক। আপনারা যারা বেশি ডিসকাশনে অংশগ্রহণ করবেন, যারা ফ্রুটফুল ডিসকাশনে আসতে পারবেন, তারা বোনাস মার্কটা পেয়ে যাবেন। এই বোনাস মার্ক সরাসরি আমি আপনাদের মার্কসে অ্যাড করে দিব। তবে শর্ত একটাই, সেটা হচ্ছে আপনি একটা লেকচারে একটাই বোনাস মার্ক কালেক্ট করতে পারবেন। আমার দুইটা লেকচারে দুইটা বোনাস মার্ক নেওয়ার চান্স আছে। আপনি যদি ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশনে অংশগ্রহণ করেন, আপনি বোনাস মার্ক পেয়ে যাবেন। তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে র্যান্ডম আলোচনা করব। র্যান্ডম আমরা আগামী 2 ক্লাসে র্যান্ডম আলোচনা করব ফাইনাল কোয়েশ্চেনগুলোর উপরে। কোয়েশ্চেনগুলো কেমন হবে, অ্যান্সারগুলো কেমন হবে, আমরা সেই অ্যান্সারগুলো ডিসকাস করব, আপনাদেরকে ক্লু দিব। আপনারা আলোচনায় অংশগ্রহণ করবেন এবং অবশ্যই আপনার মার্কটা আমি সরাসরি আপনাদের মূল মার্কসে যোগ করে দিব। ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই থাকুক। একটু মাথা ঠান্ডা করেন, আজকে অনেক জটিল জটিল কথা হয়েছে। একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন, একটু ট্রাই করেন, দেখেন কতদূর মাথায় নেওয়া যায়। গুরুতর বিষয়, স্টিল ভাবার প্রয়োজন আছে। ভালো থাকেন সবাই, সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।